হ্যালো ভিউয়ার্স, আমি বিষ্ণু। এটি আমাদের নতুন চ্যানেল। আর হ্যাঁ, এই চ্যানেলে আজ থেকে নতুন নতুন গল্প আপলোড করা হবে। আর তোমরা এই গল্পটা শুনতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আসছে তোমার কুলাঙ্গার যারও ছেলেটা, যার মা বাবার ঠিক নেই। সেই ছেলে আর কেমন হবে? হয়েছে একটা জানোয়ার, চোর। নিলয় একটা প্যাকেট হাতে নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই তার চাচি ফাহিমা বেগম কথাটা বলে ওঠে। বাড়ির বাকি সবাই দৌড়ে আসে সেখানে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিলয়ের চাচা আরাফ আহমেদ সবার সামনে এসে দাঁড়ায়। তিনি রাগী চোখে তাকে প্রশ্ন করেন, নিলয়, কোথায় ছিলি তুই? তোকে ফোন করেছি, ধরিসনি কেন? তোর বড় ভাই অনেক তোকে নাকি শপিং মলে ঢুকতে দেখেছে। জানতাম এটাই করবে। আমার সোনার দুল চুরি করে সে শপিং মলে ঢুকেছে। কত শখ, তাই না? মুখে জুতো মারো ওকে। নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার হাতের প্যাকেটটা সে শক্ত করে ধরে রাখে। তার চোখ মুখ লাল হয়ে আসে, কিন্তু সে কিছু বলে না। অনেক এগিয়ে এসে বলল, বল, চুরি করা মাল কত টাকায় বিক্রি করেছিস? আমি চুরি করিনি। আমি কেন চুরি করতে যাব? মুখ সামলে কথা বল হারামজাদা। তুই চুরি করিসনি তো টাকা পেলি কোথায়? তোর বাবা কি তোর জন্য রাজপ্রাসাদ রেখে গেছে, নাকি তোর মা তোকে হিরে জহরত দিয়ে গেছে? তুই একটা চোর, রাস্তার অনাথ। আমি অনাথ হতে পারি, কিন্তু আমি চোর নই। আমি নিজের উপার্জনের টাকায় এটা কিনেছি। নিলয়ের কথা শুনে সবাই অট্টহাসি দিয়ে ওঠে। বিশেষ করে তার চাচার ছেলে বড় ভাই অনেক এগিয়ে আসে। অনেক নিলয়ের চেয়ে বয়সে বড় এবং বেশ স্বাস্থ্যবান। সে নিলয়ের কলার চেপে ধরে বলে, কিরে, খুব সাহস বেড়েছে তোর? আমাদের মুখের উপর কথা বলিস? তুই কামাই করিস মানে কি? তুই কি করিস যে তোকে কেউ টাকা দেবে? নিজ্ঞাত কারো পকেট মেরেছিস, না হলে দোকান থেকে এটা চুরি করে পালিয়েছিস? ছাড়ো অনেক ভাই, আমি সত্যি বলছি। আমি চুরি করিনি। আমি সারাদিন বাইরে কাজ করেছি। কাজ করিস? কি কাজ করিস শুনি? ড্রেন পরিষ্কার করিস নাকি জুতো পালিশ করিস? দেখি কি আছে তোর এই প্যাকেটে, দেখি কি আছে তোর এই প্যাকেটে। অনেক নিলয়ের হাত থেকে প্যাকেটটা এক ঝটকায় কেড়ে নেয়। নিলয় বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু অনেক তাকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। প্যাকেটটা খুলে ফেলতেই সেখান থেকে একটা সুন্দর স্বর্ণের নূপুর বেরিয়ে আসে। ঝকঝকে কাজ করার নূপুর দেখে ফাহিমা বেগমের চোখ কপালে ওঠে। দেখছো গো, দেখছো অনিকের বাবা? ওর সাহস কত বড়! সে এখন মেয়েদের গয়না চুরি শুরু করেছে। এটা নিশ্চয়ই সে কোনো বড় দোকান থেকে মেরে দিয়েছে। নিলয়, এটা কি? এই নূপুর তুই কোথায় পেলি? সত্যি করে বল, না হলে আজকে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। এটা আমি একজনের জন্য কিনেছি, আমার জমানো টাকা দিয়ে। প্লিজ আমাকে এটা ফেরত দাও। কার জন্য কিনেছিস শুনি? তোর কোনো প্রেমিকা হয়েছে নাকি? রাস্তায় ফকিন্নির আবার প্রেমিকা? তোর সাহস তো কম না? তুই আমাদের অন্ন ধ্বংস করিস আর বাইরে মেয়েদের গয়না উপহার দিস। অনেক কথা শেষ করেই নিলয়ের গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয়। নিলয় ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা খায়। তার ঠোঁটের কোণ ফেটে রক্ত বের হতে থাকে, কিন্তু নিলয় দমে যায় না। সে উঠে দাঁড়ায়। আমাকে মারার অধিকার তোমার নেই অনিক ভাই। আমি তোমাদের খেয়ে বেঁচে থাকি না। তোমরা আমার বাবার সম্পত্তির উপরে বসে আছো। আমার বাবা মারা যাবার পর তোমরা এইগুলো ভোগ করছো। এই কথা শোনার সাথে সাথে আরাফ আহমেদ আগুনের মতো জ্বলে ওঠে। তিনি এগিয়ে এসে নিলয়ের চুলের মুঠি ধরে বলে, কি বললি তুই? আমার বাবার সম্পত্তি? তোর বাবার কি ছিল রে? সব তো আমার দয়ায় পাচ্ছিস। আজ তোর ঘাড়ের ভূত আমি নামাচ্ছি। আরাফ আহমেদ নিলয়কে হিচড়ে টেনে নিয়ে যান বাড়ির ভেতরের একটা ঘরের দিকে। নিলয় বারবার চিৎকার করে বলতে থাকে সে নির্দোষ, কিন্তু কেউ তার কথা শোনে না। দরজার কাছে দাঁড়িয়ে অনেকের মেজ বোন শিলা বলে, একদম ঠিক হয়েছে। এই অনাথটাকে বেশি মাথায় তোলা হয়েছে। ওর সাহস দিন দিন বাড়ছে। আজ একটু শিক্ষা দেওয়া দরকার। মায়ের দুল চুরি করে। আরাফ আহমেদ ঘর থেকে নিজের চামড়ার বেল্ট বের করে আনে। নিলয়কে ঘরের মেঝেতেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর বলে, আজ তোকে আমি মেরেই ফেলবো। চুরির ফল কি আজ বুঝবে তুই? তোর লজ্জা করে না জানোয়ার? চুরি করে আবার তোর বাপের সম্পত্তির কথা বলিস? তোকে আমি খেতে দিই, থাকতে দিই,
একটা কাজ করিস না তুই? কিভাবে দিন চলে জানিস? অনেক কটা টাকা দেয় বলেই চলছে। শায়লা কাজ করে টাকা দিচ্ছে বলেই চলছে। লোকের জমিতে কাজ করে দুটো পয়সা বাড়িতে আনছি বলেই সংসার চলছে। আর তুই বলিস তোর বাপের সম্পত্তি? কথাগুলো বলে আরাফ সপাং করে বেল্টের বাড়িটা নিলয়ের পিঠে পড়ে। নিলয় যন্ত্রণায় কুঁকড়ে যায়, কিন্তু সে মুখ ফুটে শব্দ করে না। তার চোখে পানি নেই আর একরাশ ঘৃণা। সে স্থির হয়ে দাঁড়িয়ে বলে, মারো, যত পারো মারো। আমার তো বাবা মা জন্ম দিয়ে মরেছে, তোমাদের ঘাড়ের উপর থাকি তো। মারো, মেরে একবারে শেষ করে দাও আমাকে। আবার মুখে মুখে কথা বলিস? এই নে, আরও নে। বেল্টের আঘাতে নিলয়ের জামা ছিঁড়ে যায়। পিঠের চামড়াটা ফেটে রক্ত বের হতে থাকে। নিলয় শুধু মাটির দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে পায়েলের কথা। এই নুপুরটা সে পায়েলের জন্যই অনেক কষ্ট করে টাকা জমিয়ে কিনেছিল। আজ সব শেষ হয়ে গেল। ওগো, ওর হাত পা বেঁধে রাখো। ওই নূপুর আমি কাল বাজারে গিয়ে ফেরত দিয়ে আসবো। ওর শখ কত, আমার দুল চুরি করে কার না কার জন্য নূপুর কিনেছে। কত ঢং! নিলয় মেঝের উপরে পড়ে থাকে। শরীরের যন্ত্রণার চেয়েও মনের যন্ত্রণা তাকে বেশি কুড়ে কুড়ে খাচ্ছে। সে জানে কেউ তাকে ভালোবাসে না। এই বাড়িতে সে শুধু একজন আগাছা। সবাই তাকে অপদার্থ বলে অপমান করে। আরাফ আহমেদ মার শেষ করে হাঁপাতে হাঁপাতে ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বের হয়ে ঘরের দরজায় তালা মেরে দেয়। আজ রাতটা এখানেই থাক, কোনো খাবার পাবি না তুই। কাল সকালে পুলিশে দেব তোকে। নিলয় অন্ধকারের মাঝে শুয়ে থাকে। পিঠ কেটে রক্ত বের হচ্ছে ওর। সে ফিসফিস করে নিজেকে বলে, আমি চোর নই, আমি কিছু চুরি করিনি। নিলয় দেয়ালে হেলান দিয়ে বসে। পিঠে অনেক বেশি যন্ত্রণা হচ্ছে ওর, কিন্তু সে কাঁদে না। নিজের ঘরটার মধ্যে চুপটি করে পড়ে থাকে। রাত তখন বেশ গভীর। সারা বাড়ি নিস্তব্ধতায় ডুবে আছে। নিলয় তার টেবিলের ওপর মাথা রেখে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে থাকে। তার সামনে কম্পিউটারটা অন আছে। খালি গায়ে সে মাথা রেখে শুয়ে আছে। তার পিঠের ক্ষতগুলো মাঝে মাঝে দপদপ করে উঠছে। হঠাৎ দরজার কাছে একটা কথা হয়। কেউ একজন খুব সাবধানে তালা খোলার চেষ্টা করছে। নিলয় সেদিকেই তাকায়। সে ভাবছে হয়তো অনিক আবার তাকে মারতে আসছে, কিন্তু দরজার ফাঁক দিয়ে যে ছায়াটা ভেতরে ঢোকে সেটা অনেক ছোট। 15 বছরের মেয়ে মিম চুপি চুপি ঘরে প্রবেশ করে। তার এক হাতে একটা খাবারের থালা আর অন্য হাতে এক বোতল পানি আর কিছু ওষুধের পাতা। ভাইয়া, ও ভাইয়া, ওঠো, তোমার জন্য খাবার এনেছি ভাইয়া। মিম খুব নরম গলায় ডাকে নিলয়কে। নিলয় অবাক হয়ে তার চাচাতো বোনের দিকে তাকায়। এই বাড়িতে মিম একমাত্র মানুষ যার চোখে নিলয়ের জন্য মায়া আছে। কিন্তু মিম ছোট বলে সে সবার সামনে নিলয়কে নিয়ে মজা করার ভান করে, যাতে বাবা মা তাকে বকা না দেয়। নিলয় উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু যন্ত্রণার একটা শব্দ করে ওঠে। ও মিম, তুই কেন এসেছিস? জানিস না চাচা দেখলে তোকে অনেক মারবে? যা তুই। কেউ দেখবে না ভাইয়া, সবাই এখন গভীর ঘুমে। তোমার পিঠ থেকে রক্ত পড়ছে, আমি দূর থেকে দেখেছিলাম। আমার খুব কষ্ট হচ্ছিল। নাও, আগে রুটি আর তরকারিটুকু খেয়ে নাও, তারপর মেডিসিন খাবে। আমি তোমার পিঠে মলম লাগিয়ে দিব। মিম প্লেটটা নিলয়ের সামনে এগিয়ে দেয়। নিলয় কিছুক্ষণ মিমের মুখের দিকে তাকিয়ে থাকে। তার চোখে পানি টলমল করছে। এই বাড়িতে কেউ তাকে ভালোবাসে না। এই ভেবে সে যখন পাথর হয়ে যাচ্ছিল, তখন এই ছোট্ট বোনটাই তার জন্য খাবার নিয়ে এসেছে। আমি খাবো না মিম, তুই এটা নিয়ে যা। আমি চাই না আমার জন্য তোর উপর কোনো বিপদ আসুক। ওরা আমাকে চোর ভাবে, জারজ বলে। তুই কেন আমার কাছে আসিস? জানিস না ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর আমাকে চাচা তার কাছে রাখে। কেন রাখছিল জানিস? তোর বাবা তো নিজেদের যা ছিল তা জুয়া খেলে নষ্ট করেছে। থাকার মতো আমার বাবার ছিল এইসব। বাবা মারা যাওয়ার পর আমার নামে করে দেয়, কিন্তু তোর বাবা দাবি করে এগুলো তার। তাই আমাকে তাদের কাছে রেখেছে, যাতে এসব নিয়ে আমি কথা না বলি।
অনেক ভাই শিলা আপুর ছোট আমি, আমার ছোট তুই। তুই এসব বুঝবি না মিম, যা নিয়ে যা, আমার ক্ষুধা নেই। ওসব বাজে বাজে কথা বাদ দাও তো ভাইয়া, তুমি চুরি করতেই পারো না। আর এসব নিয়ে অনেক ভাই, শিলা আপু, আপু আর আম্মু যা বলে বলুক, আমি তো জানি তুমি কেমন। তুমি কখনো চুরি করতে পারো না। এই নাও লক্ষ্মী ভাই আমার, একটু খেয়ে নাও। মিম নিজের হাতে একটা রুটির টুকরো ছিঁড়ে নিলয়ের মুখে তুলে দেয়। নিলয়ের গলার কাছে দলা পাকিয়ে কান্না আসে। সে কষ্টে আর অভিমানে মিমের হাতটা সরিয়ে দেয়। কেন এসেছিস মিম? এই দয়া আমাকে দেখাস না। আমি এই বাড়িতে একটা কুলাঙ্গার ছাড়া আর কিছুই নেই। অনেক ভাই আমাকে মেরে ফেলতো আজ। তোরা সবাই তো দাঁড়িয়ে দেখছিলি বোকার মতো। নিজের খরচে পড়াশোনা চালাচ্ছি। যদি কিছু দিতে পারতাম বাড়িতে, তাহলে অবশ্যই তারা আমাকে আদরে রাখতো। বাড়ির কোনো কাজও তো করি না। এভাবে বলো না তো, আমি তো ছোট, বড় হলে সবাইকে বকা দিব। তোমাকে যখন মারে তখন ভয় পাই আমি ভাইয়া। আব্বুর সামনে কথা বললে আমাকেও ঘর থেকে বের করে দিবে। কিন্তু বিশ্বাস করো, আমার খুব খারাপ লাগে। তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? মিমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। নিলয় আর নিজেকে ধরে রাখতে পারে না। সে মিমের হাত থেকে রুটির টুকরোটা নিয়ে মুখে দেয়। দীর্ঘ সময় পর পেটে কিছু খাবার পড়তেই তার শরীরটা একটু শিথিল হয়ে আসে। মিম যত্ন করে তাকে খাইয়ে দেয়। খাবার শেষে সে ওষুধের পাতাটা বের করে। এটা ব্যথার ওষুধ, আর এই মলমটা আমি কি লাগিয়ে দেবো পিঠে ভাইয়া? তার আগে বল, তুই এত কিছু কোথা থেকে পেলি মিম? আমার জমানো টাকা দিয়ে স্কুল থেকে ফেরার পথে কিনে এনেছি। আমি জানতাম আব্বু আজ তোমাকে মারবে। আম্মু, আব্বুর মেজাজ তো জানোই। কিন্তু তোমাকে কেন আম্মুর নূপুর চুরির কথা বললো? নিলয় দীর্ঘশ্বাস ফেলে। সে মিমের মাথায় হাত রাখে। আমি চুরি করিনি রে। আমি ল্যাপটপে কাজ করে এই টাকাটা জমিয়েছিলাম। ওটা আমি ইতুকে দিব বলে কিনেছিলাম, কিন্তু ওরা তো বিশ্বাসই করলো না। ভাইয়া, তুমি এই কম্পিউটার দিয়ে কি কি করো আমাকে শেখাবে? তুই বড় হ, তখন শেখাবো। তুমি তো তখন অনেক বড় হয়ে যাবে। তখন তুমি আমাদের এ বাড়ি থেকে নিয়ে যাবে তো? মিমের কথা শুনে নিলয় একটু হাসে। তার সেই হাসিতে এক অদ্ভুত সংকল্প ফুটে ওঠে। সে মিমের কপালে একটু চুমু খায়। অবশ্যই নিয়ে যাব। তুই পড়াশোনা করবি, বড় মানুষ হবি। আমার বোনকে কেউ কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। এখন তুমি তাড়াতাড়ি এই মলমটা লাগিয়ে নাও, আমি যাই। না হলে আম্মু টের পেয়ে যাবে। কাল সকালে আমি চেষ্টা করব দরজাটা খুলে দিতে। সাবধানে যাস মিম, কোনো শব্দ করিস না। আর শোন, আমার জন্য আর কখনো খাবার চুরি করে আনবি না। আমি চাই না তুই চোর অপবাদ পাস। ভাই বোনের মাঝে আবার চুরি কি ভাইয়া? তুমি তো আমার বড় ভাই। তোমার মা বাবা নেই তাতে কি হয়েছে, আমি তো আছি। মিম প্লেট আর গ্লাস নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। যাওয়ার আগে সে একবার পেছনে ফিরে নিলয়ের দিকে তাকায়। নিলয় দেখে অন্ধকারের মাঝে মিমের চোখ দুটো জ্বলজ্বল করছে। মিম বেরিয়ে যাওয়ার পর নিলয় আবার একা হয়ে যায়। কিন্তু এখন আর তার নিজেকে অনাথ মনে হচ্ছে না। তার অন্তত একজন আছে যার জন্য তার ব্যথাগুলো কমে যেতে বসেছে। নিলয় ব্যথার মলমটা হাতে নেয়। মিম তার চাচার ছোট মেয়ে। মিম নিলয়কে খুবই মান্য করে। তার কারণ মিমের একটা সমস্যা আছে, সে হলো মৃগের সমস্যা, যার কারণে বাড়ির মানুষ মিমকে সহ্য করতে পারে না। নিলয় এজন্য মিমের সব সময় দেখভাল করে। আর মিম বলা যায় নিলয়ের কাছেই বেড়ে উঠেছে। নিলয় সবসময় মিমকে সাইকেল চালিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে। মিম সবসময় নিলয়ের সাথেই ছোট থেকে বড় হয়েছে। এখন মিম বড় হয়েছে বলে তেমন আসার মুহূর্ত পায় না, কারণ এখন মিমের সারাদিন স্কুল, প্রাইভেট টিউশন থাকে। নিলয় আর কিছু না ভেবে সে তার সামনে থাকা মনিটরের দিকে তাকায়। নূপুর কিনতে যাওয়ার সময় সে সোনার দোকানে একজন বিজনেসম্যানকে দেখেছিল। হুট করেই সে ফোনটা টেবিলে রেখে বাইরে যায়। নিলয় ফোনের স্ক্রিনে তাকাতেই ফোনে হঠাৎ করে 2 কোটি টাকার মেসেজ আসে।
ব্যাংক অ্যাকাউন্ট মেসেজ। নিলয় সেটা দেখেছিল। নিলয় ফোনটা হাতে নিয়েই লোকটার কাছে যায়। নিলয় বিজনেসম্যানের ফোনটা হাতে নিয়ে দোকানের বাইরে আসে। দামি আইফোন 16 প্রো ম্যাক্স। লোকটা তার দামি গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই নিলয় তাকে পেছন থেকে ডাক দেয়। এক্সকিউজ মি আঙ্কেল, এই যে নীলকোট পরা আঙ্কেল, শুনছেন? লোকটা গাড়ির দরজা খুলে ভেতরে উঠেই পড়বে, তখনই পেছন থেকে কারো ডাক শুনতে পায়। সে কিছুটা বিরক্ত হয়, কারণ তার খুব তাড়া আছে। সে খুব দ্রুত দরজার পাল্লা টান দিয়ে আটকাতে চায়, আর ঠিক তখনই তার ডান হাতের আঙ্গুলগুলোতে দরজার মাঝখানে পড়ে বিশাল একটা ছ্যাঁকা লাগে। লোকটা ব্যথায় কুঁকড়ে যায়। উফ, লোকটা নিজেকে সামলে নিলয়ের দিকে তাকায়। আমাকে বলছো? জি আঙ্কেল, আপনি সোনার দোকানে আপনার ফোনটা ফেলে এসেছিলেন, আমি ওটা দেখতে পেয়ে নিয়ে আসলাম। আপনার ফোন? 1 মিনিট। লোকটা হন্তদন্ত হয়ে নিজের পকেটে হাত দিয়ে চেক করে। সত্যিই তো, ফোন তার কাছে নেই। তিনি নিলয়ের কাছে এগিয়ে এসে ফোনটা হাতে নেন। ইয়েস, আমার ফোন এটা। লোকটা ফোন হাতে নিয়ে আনলক করার জন্য ফিঙ্গার দিতে গিয়ে দেখে কাজ করে না। হাতের আঙ্গুলে ছেঁচা লাগায় ফিঙ্গারপ্রিন্ট কাজ করছিল না। তিনি ব্যথায় একটা ছোট্ট চিৎকার করেন। উফ, আঙ্গুলগুলো তো পুরো অবশ হয়ে আছে, ফিঙ্গার নিচ্ছে না। আপনি পাসওয়ার্ড দিয়ে লক করুন আঙ্কেল, আঙুলে খুব চোট লেগেছে মনে হচ্ছে। লোকটা পাসকোড দিয়ে ফোনের লক খুলে চেক করে। সে সাথে সাথেই টাকার মেসেজগুলোতে ক্লিক করে। সেখানে কয়েক কোটি টাকার লেনদেনের মেসেজ ভেসে ওঠে। নিলয় পাশেই দাঁড়িয়েছিল, তাই সব কিছুই তার চোখে পড়ে। লোকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিলয়ের দিকে তাকায় এবং মানিব্যাগ থেকে 1000 টাকার একটা নোট বের করে দেয়। ধন্যবাদ, এই নাও তোমার টিপস, মানে গিফট। সরি আঙ্কেল, লাগবে না। আরে রাখো, এটা তোমার প্রাপ্য। তুমি জানো না আমার কি উপকার করেছ। আঙ্কেল, কারো উপকার করে টাকা নেওয়াটা আমার স্বভাব না। আপনি ফোনটা পেয়েছেন, এটাই বড় কথা। আজকাল তোমার মতো ছেলে পাওয়া কঠিন। অন্তত চা খাওয়া হলের জন্য টাকাটা নাও। আমি চা খাই না আঙ্কেল, আর আমি উপকারের বিনিময়ে মূল্য নিই না। আপনার আঙুলে বরফ বা গরম সেক দেবেন, আমি আসি। লোকটা বারবার জোর করলেও নিলয় টাকা না নিয়ে সেখান থেকে দ্রুত চলে আসে। লোকটা অবাক হয়ে ছেলেটার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিলয় সোজা গয়নার দোকানে গিয়ে ঢোকে। তার কাছে অনলাইন থেকে জমানো কিছু টাকা ছিল। সে অনেক খুঁজে ইতুর জন্য একজোড়া অতি সুন্দর সোনার নূপুর পছন্দ করে। কাকা, এই নূপুর জোড়া প্যাক করে দিন, খুব সুন্দর এটা। ভালো জিনিস পছন্দ করেছো বাবা, এটার কাজ খুব নিখুঁত। নিলয় টাকা মিটিয়ে দিয়ে নূপুরের প্যাকেটটা পকেটে ভরে নেয়। তারপরই সে বাড়িতে আসে। এর ভেতরে সে বাড়িতে কার কি চুরি হয়েছে নিলয় তা জানে না। নিলয় হঠাৎই মুচকি হাসে, কারণ আজকে সকালে যে লোকটা তার সামনে ফোনের লক খুলেছিল তার ব্যাংক ডিটেলস দেখে ফেলে সে। নিলয় সকালে নিজের ঘর থেকে বের হয়। উঠোনে রোদে বসে চা খাচ্ছে চাচা আর চাচি। পাশে তাদের বড় ছেলে অনিক আর তার মেয়ে শিলা বসে আছে। মিম এক কোনায় বসে বই পড়ছে। নিলয় সোজা গিয়ে তার চাচার সামনে দাঁড়ায়। তার চোখে মুখে কোনো ভয় নেই। চাচা, 5000 টাকা দাও তো। কথাটা শোনা মাত্রই আরাফ আহমেদ চায়ের কাপ নিয়ে রেখে রাগী চোখে তাকায়। পাশের চেয়ারে বসা ফাহিমা বেগম তেলে বেগুনে জ্বলে ওঠে। তোর মতো একটা কোলাঙ্গার জারুর ছেলে তোর মা বাবার জন্ম দিয়ে অনেক বড় ভুল করেছে। চাচির মুখে এমন কড়া কথা শুনে নিলয় পাল্টা কোনো রাগ দেখায় না। সে কেবল মুচকি হাসে। নিলয়ের মুখে এই হাসি দেখে আরাফ আহমেদ আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। সে উঠে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করে। তোর হাসি দেখে তো আমার রক্ত মাথায় উঠে যাচ্ছে। তোর থেকে রাস্তার কুকুরও অনেক ভালো। তোর কি একটুও লজ্জা করে না এভাবে বাড়িতে বসে বসে অন্যে বেঁচে থাকতে? আমার ছেলে অনেক দেখেছিস সারাদিন কত কষ্ট করে টাকা ইনকাম করে।
আর তোর কোনো কাজ নেই, সারাদিন ওই জঞ্জাল কম্পিউটার নিয়ে পড়ে আছিস। নিলয় আবারও মুচকি হাসে। চাচির মুখ থেকে কুলাঙ্গার আর চাচার থেকে রাস্তার কুকুর শুনেও নিলয়ের মাঝে কোনো প্রতিক্রিয়া তৈরি হয় না। সে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। তাকে অনাথ এবং অবহেলিত মনে করে সবাই যখন এমন বাক্য বর্ষণ করে তখন সে নিজেকে অন্য এক জগতের মানুষ ভাবে। ফাহিমা বেগম এবার গলার স্বর আরও উঁচুতে তোলে। তোর কি একটুও লজ্জা করে না? আর কতকাল এভাবে আমাদের ঘাড়ে বসে খাবি? নিজের জন্য কিছু একটা করতে পারিস না তুই? তোর কি বিন্দু মাত্র আত্মসম্মান নেই? বেহায়ার মতো চলিস সব সময়। 5,000 টাকা হবে? কম্পিউটারের হার্ড ডিস্ক সমস্যা হয়েছে, ওটা ঠিক করতে হবে। কুত্তার বাচ্চা, তোর টাকা চাইতে একটুও লজ্জা করলো না? এতক্ষণ তোকে যে কথাগুলো বললাম সেগুলো কি তোর কানেও ঢুকে না? তোর পা দুটো দে, আমি ধরি। মুরব্বি হয়ে তোর পা ধরে বলছি, আর টাকা চাস না, নিজে কিছু কর। অনেককে দেখেছিস কত কষ্ট করে? তোকে নিজের পরিবারের ছেলে হিসাবে পরিচয় দিতেই আমার লজ্জা করে। শিখেছিস তো কেবল দুটো কাজ, বন্ধুদের সাথে ঘোরা আর সারা রাত ওই কম্পিউটার নিয়ে পড়ে থাকা। টাকা দিতে পারবে না যখন, তখন আমাকে এই বাড়িতে কেন এনেছিলে? আমি কি বলেছিলাম আমাকে এই বাড়িতে নিয়ে আসো? আমরা কি জানতাম তুই বড় হয়ে এরকম অকর্মা হবি? অনেককে দেখছিস কত কি করছে বাড়ির জন্য। প্রতিবার একই কথা ভালো লাগে না চাচি। সে নিজে চলে বলে সবসময় এমন বলবে? আমি বাড়িতে কিছু দিই না দেখে তোমাদের নজরে পড়ে না? মাসে মাত্র 10,000 টাকার বেতন পাই। সে কি অনেক কিছু করে ফেলেছে? আমার বাবার সম্পত্তির উপরে বসে আছো, আর আমি 5,000 টাকা দিতে বলছি দাও, না হলে কিন্তু ভালো হবে না। পুরো কথাটা নিলয় শেষ করতে পারে না। কষে একটা চড় পড়ে তার গালে। নিলয়ের চাচাতো বোন শিলা পেছন থেকে এসে সেই চড় মারে। নিলয় গালে হাত দিয়ে শিলার দিকে তাকিয়ে থাকে। চুপ করে আছিস কেন শিলা? তুইও শুরু কর, দে গালি দে। কুত্তার বাচ্চা, হারামি, কুকুর, জানোয়ার এসব বলা শুরু কর। নিজের চাচা চাচি যদি আমাকে এমন গালি দেয়, তুই তো তাদের সন্তান। নিজের সব বেচে আমার বাবার জায়গায় থেকে আমাকে অনাথ বলে, গালি দেয়। নিজের নামে সব চুরি করে নিয়ে আমাকে আবার প্রমাণ দেয়। নিলয় ভাইয়া থামো। মিম এগিয়ে এসে নিলয়ের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসে। মিম এই বাড়ির ছোট মেয়ে। মিম এই বাড়ির ছোট মেয়ে হলেও সে নিলয়কে শ্রদ্ধা করে। নিলয় বাড়ির বাইরের একটা বড় গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। তার চোখে পানি চলে আসে। সে ডুববে কাঁদে না, তবে চোখের এক কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ে। আজ সকালে চাচা চাচি শান্তিতে চা খাচ্ছিল, আর সেখানে সে টাকা চাইতে গিয়ে এত অপমান সহ্য করে। মাত্র 4 দিন আগেও সে টাকা নিয়েছে, কিন্তু আজ আবার টাকা চাওয়ার কারণে তাকে রাস্তার কুকুরের সাথে তুলনা করা হয়। দেখো ভাইয়া, তুমি এখন বড় হয়েছো, মুরব্বীদের সাথে এমন করে কথা বলো না। এই নাও ধরো। মিম তার ওড়নার গুট খুলে কিছুটা টাকা নিলয়ের দিকে বাড়িয়ে দেয়। নিলয়ের টাকার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার বুকটা অভিমানে ভরে ওঠে। টাকা লাগবে না মিম, তুই এটা রাখ। আরে ধরো, তোমার টাকার দরকার ছিল তো আমাকে এসে বলতা, কেন তাদের কাছে গিয়ে গালি শুনতে গেলা? আমার বাবার সম্পত্তি তো ওরাই ভোগ করছে, তাই না? আমার সব প্রয়োজন মেটানোর কথা তো ওদেরই ছিল। সেসব বাদ দাও, এই টাকাটা নাও। কি করবা এই টাকা নিয়ে? আমি টাকা নিব না, তোর টাকা তুই রাখ। আমি জানি পরীক্ষা ফর্ম ফিলাপের জন্য চাচা তোকে যে টাকা দিয়েছিল তুই সেখান থেকে বাঁচিয়ে এটা রেখেছিস। সেই টাকা আমি নিতে পারি না। আরে পাগল ভাইয়া, আমার তো এখনো পরীক্ষার অনেক দেরি আছে, আমি আবার চেয়ে নিতে পারবো। মিম জোর করে নিলয়ের পকেটে টাকাটা গুজে দেয়। নিলয় আবেগপ্রবণ হয়ে মিমকে জড়িয়ে ধরে। এই বাড়িতে মিমই যেন তার একমাত্র শান্তির জায়গা। আসলে আজ ইতুর জন্মদিন। ইতু নিলয়ের প্রেমিকা। ইতু তাকে আজ দাওয়াত করেছে, তাই নিলয় গতদিন নূপুর কিনেছিল, কিন্তু সেটা অনেক কেড়ে নেয়। তাই এখন টাকা চাইতে এসেছিল তার চাচার কাছে। নিলয় মিমের দেওয়া টাকাটা পকেটে নিয়ে ভার্সিটির দিকে হাঁটতে শুরু করে। তার শরীরটা আজ বড় বেশি ক্লান্ত। সকালে খায়নি কিছুই,
তার উপর গতকালের সেই মারের দাগগুলো এখনো পিঠের পেছনেই রয়েছে। তার পরনে একটা পুরনো শার্ট আর মলিন ছেঁড়া জিন্স। চুলগুলো এলোমেলো, তাকে দেখতে অনেকটা রাস্তার ভবঘুরের মতো লাগছে। ক্যাম্পাসে পা রাখতেই একদল ছাত্রের অট্টহাসি তার কানে আসে। সে জানে এই হাসির মানে কি। এই হাসির কেন্দ্রে সবসময় সেই থাকে। ক্যাম্পাসের প্রভাবশালী ছাত্র এবং স্থানীয় এমপির ছেলের রাসেল তার দলবল নিয়ে মাঠে দাঁড়িয়ে আছে। ওই দেখ, খ্যাতটা আসছে। কিরে নিলয়, এদিকে আয়। তোকে তো দেখে মনে হচ্ছে কারোর পকেট মেরে আসলি। নিলয় নিচু হয়ে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রাসেলের চামচা হিসেবে পরিচিত সজীব দৌড়ে গিয়ে তার পথ আটকে দাঁড়ায়। সে নিলয়কে ধাক্কা দিয়ে রাসেলের সামনে নিয়ে আসে। আমাদের রাসেল ভাই ডাকলে কি কানে যায় না তোর? এত বড় সাহস তোর কবে থেকে হলো রে? নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে রাসেলের চোখের দিকে তাকানোর সাহস করে না। রাসেল এগিয়ে এসে নিলয়ের শার্টের কলারটা শক্ত করে ধরে। কি ব্যাপার নিলয়, আজ তোকে খুব গম্ভীর লাগছে। রাসেলের কথায় তার চারপাশের বন্ধুরা হাসিতে ফেটে পড়ে। নিলয় তবুও কিছু বলে না। সে জানে এখন একটা কথা বললে সেটা নিয়ে অনেক বড় ঝামেলা হবে। তাই যদি কোনোভাবে মারামারি লাগে তবে খবরটা চাচার কানে যাবে। এমনিতেই সকালে টাকা নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে গেছে, আবার মারামারি করলে তাকে হয়তো বাড়ি থেকেই বের করে দেবে। কিরে, কথা বলিস না কেন? বোবা হয়ে গেছিস? তোর মতন একজন খ্যাত আর গরিব আমাদের এই নামী ভার্সিটিতে পড়ে, এটা ভাবতেই আমার লজ্জা লাগছে। তোর তো ডাস্টবিনে থাকা উচিত। রাসেল ভাই, আমাকে যেতে দিন, আমার ক্লাস আছে। তুই পড়ে কি করবি? আবার কি যেন নিয়ে পড়িস? কম্পিউটার সায়েন্স। এত পড়ে কি হবে? বড় হয়ে কি ব্রেন ওয়াশ করবি নাকি? শোন, আজ থেকে তোর একটা নতুন কাজ আছে। তুই প্রতিদিন সকালে এসে আমার জুতো পালিশ করে দিবি। কি করবি তুই? রাসেল নিজের জুতোটা নিলয়ের প্যান্টের সাথে ঘষে দেয়। নিলয় রাগে কাঁপতে থাকে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে রাখে। আমাকে ছেড়ে দিন রাসেল ভাই, আমি কোনো ঝামেলা চাই না। ঝামেলা তো তুই চাস না, কিন্তু ঝামেলা তোকে ছাড়ে না। এই দেখ তো ওর পকেটে কি। রাসেল নিলয়ের পকেটে হাত দেয় এবং মিমের দেওয়া 2000 টাকা বের করে নেয়। সে টাকাটা হাওয়ায় নাচাতে থাকে। বাহ, পকেটে 2000 টাকা কোথা থেকে পেলি এটা? কারো মানিব্যাগ থেকে মেরেছিস নাকি? নাকি কারো ফোন চুরি করে বিক্রি করেছিস? রাসেল ভাই, ওটা আমার টাকা, ওটা আমার বোন দিয়েছে, প্লিজ ওটা ফেরত দেন। তোর বোন দিয়েছে? তোর মতো ফকিন্নির বোন আবার টাকা পায় কোথায়? এটা আজ আমাদের বিরিয়ানি খাওয়ার টাকা হয়ে গেল। রাসেল টাকাটা পকেটে ভরে ফেলে আর নিলয়কে একটা জোরে ধাক্কা দেয়। নিলয় হোঁচট খেয়ে মাঠে এসে পড়ে। রাসেলের দলবল তাকে নিয়ে নানা রকম অশ্লীল মন্তব্য করতে থাকে। নিলয় অপমান সহ্য করে মাটি থেকে উঠে দাঁড়ায়। রাসেলেরা তাকে সেখান থেকে উপহাস করতে করতে চলে যায়। নিলয় কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার মাথায় এখন ইতুর জন্মদিনের চিন্তা ঘুরছে। মিমের দেওয়া একমাত্র সম্বলটুকু রাসেল কেড়ে নিল। এখন সে ইতুর কাছে কি মুখ নিয়ে যাবে? এই সব চিন্তা করতে করতে সে ঘোরের মাঝে মাঠ দিয়ে হাঁটতে থাকে। তার চোখ ঝাপসা হয়ে আসছে। সে এতই অন্যমনস্ক যে সামনে কে আছে তার দেখার খেয়ালও নেই। ঠিক এই সময় নিলয় কারোর সাথে জোরে ধাক্কা দেয়। ধাক্কাটা এতটাই জোরালো ছিল যে সামনের মানুষটার হাতে থাকা দামি হ্যান্ডব্যাগ আর কিছু কাগজপত্র মাটিতে ছড়িয়ে পড়ে। নিলয় চমকে উঠে নিজেকে সামলানোর চেষ্টা করে। উফ, আপনি কি অন্ধ? চোখে দেখতে পান না? নিলয় সামনে তাকিয়ে দেখে এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে দামি সালোয়ার কামিজ। চোখে মুখে প্রচণ্ড রাগ মেয়েটার। সে আর কেউ নয়, ইউনিভার্সিটির সব থেকে রূপবতী এবং অহংকারী মেয়ে অরণ্যা। অরণ্যা নিচু হয়ে তার ছড়িয়ে পড়া জিনিসগুলো কুড়োতে থাকে। সরি, আমি আসলে খেয়াল করিনি, আমি আপনাকে সাহায্য করছি। নিলয় হাত বাড়িয়ে অরণ্যার একটা ডায়েরি তুলতে যায়, কিন্তু অরণ্যা এক ঝটকায় তার হাতটা সরিয়ে দেয়।
সে সোজা হয়ে দাঁড়িয়ে নিলয়ের দিকে তীব্র ঘৃণা ভরা চোখে তাকায়। খবরদার আমার জিনিসে হাত দিবি না। তোর মতো নোংরা খ্যাত লোকের ছোঁয়া আমার জিনিসে লাগুক আমি চাই না। আমি তো জাস্ট হেল্প করতে চাইছিলাম, আপনি পড়ে যাচ্ছিলেন তাই। নীলা কথা শেষ করার আগেই অরণ্যা কষে একটা চড় বসিয়ে দেয় নিলয়ের বাম গালে। চড়ের শব্দে মাঠে থাকা বাকি ছাত্রছাত্রীরা থেমে যায়। সবাই তামাশা দেখার জন্য গোল হয়ে দাঁড়ায়। থাপ্পড় মেরে তোর গালের চামড়া তুলে দেব। নিজেকে কি ভেবেছিস তুই? হ্যাঁ, এই পোশাক আর দুর্গন্ধ নিয়ে আমার গায়ে ধাক্কা দিতে এসেছিস? তোর মতো বস্তির ছেলেদের ভার্সিটিতে ঢুকতে দেয় কে? আমি বুঝি না। আমি ইচ্ছে করে করিনি, আমি সত্যিই দুঃখিত। তোর সরি দিয়ে কি করবো আমি? হ্যাঁ, আমার ব্যাগটা কত দাম জানিস তুই? তোর সারা জীবন কাজ করলেও এই ব্যাগ কেনার টাকা হবে না, জানোয়ার কোথাকার। এরপর যদি তোকে আমার আশেপাশে দেখি তবে সিকিউরিটি দিয়ে মার খাইয়ে তোকে বের করে দেব। অরণ্যা তার ব্যাগটা ছেড়ে নিয়ে গটগট করে হেঁটে চলে যায়। নিলয় গালে হাত দিয়ে সবার সামনে অপমানিত হয়ে দাঁড়িয়ে থাকে। তার চারিদিকে এখন কেবল হাসির শব্দ। রাসেলেরা দূর থেকে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। নিলয় বুঝতে পারে এই পৃথিবীতে তার মতো গরিব আর অনাথের কোনো সম্মান নেই। সবাই কি কেবল আমাকে মারার জন্যই জন্ম নিয়েছে? কি অপরাধ আমার? নিলয় মাথা নিচু করে ভার্সিটির পেছনের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তার কানে এখনো অরণ্যার সেই তীব্র গালিগুলো বাজছে। জানোয়ার বস্তির ছেলে, নোংরা। নিলয় ভাবে আজ ইতুর জন্মদিন, অথচ তার হাতে এখন একটা টাকাও নেই, আর গালে রয়ে গেছে অরণ্যার চড়ের দাগ। নিলয় ভার্সিটি থেকে বের হওয়ার জন্য পেছনের গেটের দিকে এগোয়। তার কান তখনও অরণ্যর দেওয়া চড়ের চোটে ভো ভো করছে। অপমানে তার কষ্টে তার বুক ফেটে যাচ্ছে। গেটের কাছাকাছি আসতেই সে দেখতে পায় একটা পুরনো বেঞ্চের পাশে একজোড়া মেয়েদের জুতো পড়ে আছে। জুতো জোড়া খুব চেনা, এটা তো ইতুর জুতো। নিলয় গিফট দিয়েছিল। নিলয় একটু থমকে দাঁড়ায়। ঝোপের আড়ালের ওই বেঞ্চটার দিকে সাধারণত কেউ যায় না, কারণ ওটা ছাত্রনেতা কাব্যের আড্ডাখানা। হঠাৎ নিলয়ের কানে ইতুর কণ্ঠস্বর ভেসে আসে। ইতু খুব হাসি মুখে কারোর সাথে কথা বলছে। নিলয় কৌতূহল আর একরাশ ভয় নিয়ে ঝোপের আড়ালে যায়। কাব্য, আমাদের বাসায় বিয়ের প্রস্তাব কবে পাঠাবে? আর এভাবে লুকিয়ে প্রেম করতে ভালো লাগে না। পাঠাবো জান, সব ঠিকঠাকই হবে, আগে একটু আদর করতে দাও। নিলয় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। তার নিজের কানকে সে বিশ্বাস করতে পারছে না। ইতু তো তাকে ভালোবাসে, তাহলে সে এখানে কার সাথে? নিলয় ঝোপের ফাঁক দিয়ে উকি দেয়। সে দেখে কাব্য ইতুকে জড়িয়ে ধরে তার গলায়, কাঁধে আর পেটে চুমু খাচ্ছে। ইতু চোখ বন্ধ করে সেই আদর গ্রহণ করছে। নিলয়ের মনে হয় কেউ তার কলিজায় গরম তেল ঢেলে দিয়েছে। সে আর সহ্য করতে পারে না। সে ঝোপের থেকে বেরিয়ে এসে চিৎকার করে ওঠে। ইতু, এসব কি দেখছি আমি? হঠাৎ কারোর গলার আওয়াজ পেয়ে ইতু আর কাব্য দুজনেই চমকে ওঠে। ইতু দ্রুত নিজের কাপড় ঠিক করে নেয়। কাব্য রেগে গিয়ে বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। ইতু নিলয়কে দেখে এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেলেও পরক্ষণেই তার মুখ শক্ত হয়ে যায়। নিলয়, তুমি এখানে কি করছো? এসব কি ইতু? তুমি না আমাকে ভালোবাসো? আমাদের 2 বছরের সম্পর্ক, তুমি এই ছেলের সাথে এখানে? ছি ইতু! কিসের সম্পর্ক তোর সাথে? কোনো সম্পর্ক নাই। কিসের ভালোবাসা? যা এখান থেকে। ইতু, এসব কি বলছো? কাল তোমার জন্মদিন, আমি তোমার জন্মদিনের জন্য গিফট কিনতে কত কি সহ্য করলাম, আর তুমি এখানে কাব্যর সাথে নোংরামি করছো কেন ইতু? কেন আমার সাথে এমন করলেন? নিলয়ের কথা শুনে ইতু এক পৈশাচিক হাসি দেয়। সে কাব্যের পাশে গিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তাকে। তারপর বলে, উপহার? তোর মতো একটা গরিবের উপহার আমার কোনো দরকার নেই। তোর কি সত্যি মনে হয়েছিল আমি তোকে ভালোবাসি? তুমি তো বলেছিলে
আমি তোমার সব। আরে গাধা, তোর মতো গরিবের সাথে কে সম্পর্ক রাখে? তুই তো ছিলি আমার টাইম পাস। বড় লোকের মেয়েদের একটু বিনোদন লাগে তো, তাই তোকে নিয়ে একটু খেলছিলাম। আমি কাব্যকে সত্যি ভালোবাসি। ওর পাওয়ার আছে, টাকা আছে। তোর কি আছে? ছেঁড়া শার্ট আর চাচার লাথি। শালা এতিম ফকিন্নি কথাকার, যা তো এখান থেকে। কাব্য এতক্ষণ মজা দেখছিল। এবার সে এগিয়ে এসে নিলয়ের সামনে দাঁড়ায়। সে বলে, শোন ফকিন্নি, ইতু আমার মাল। তুই আর কখনো ওর আশেপাশে আসার চেষ্টা করবি না। এখন এখান থেকে জান নিয়ে পালা। ইতু, তুমি ভুল করছো। কাব্য ভালো ছিল নয়, সে তোমার শরীরকে ভালোবাসে। তুমি কষ্ট পাবে। তুই আবার আবার কথা বলছিস? শালা মাদারশোদ, যা এখান থেকে। কাব্য জোরে ধাক্কা দেয় নিলয়কে। নিলয় রাস্তার উপর এসে পড়ে। নিলয়ের ভেতরের রাগটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। সে আর কোনো দিক না তাকিয়ে, কোনো হিসেব না করে সে জোরে একটা ঘুষি বসিয়ে দেয় কাব্যের নাকে। কাব্য অপ্রস্তুত থাকায় ছিটকে বেঞ্চের উপর পড়ে যায়। তার নাক দিয়ে রক্ত গড়াতে শুরু করে। আমার ইতুকে তুই মাল বলছিস? সাহস কত তোর? তোর মতো একটা বাজে ছেলে ইতুর সাথে খেলতে পারবে, ভালোবাসতে না। কাব্য নাক মুছতে মুছতে উঠে দাঁড়ায়। তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। ইতু চেঁচিয়ে ওঠে, কাব্য, একে মেরেই ফেলো। এর কত বড় সাহস ও তোমার গায়ে হাত তুলে! ইতুর কথায় নিলয় চমকে যায়। সে ভাবতেই পারেনি ইতু এমন করবে। এমন সময় কাব্য শীষ দিয়ে ডাক দেয়। সাথে সাথে আশপাশ থেকে আরও 4-5 জন ছেলে চলে আসে। তারা নিলয়কে ঘিরে ধরে। কাব্য এগিয়ে এসে নিলয়ের পেটে একটা লাথি মারে। নিলয় মাটিতে লুটিয়ে পড়ে। তুই আমার গায়ে হাত তুললি? আজ তোরে আমি হাড়গোড় আস্ত রাখবো না। ধরো ওকে। কাব্যের সাঙ্গপাঙ্গরা নিলয়কে টেনে তোলে। এরপর শুরু হয় নিলয় প্রহার। 4-5 জন মিলে নিলয়কে লাথি, কিল আর ঘুষি মারতে থাকে। নিলয় পাল্টা মারার চেষ্টা করে, কিন্তু সে পেরে ওঠে না। কাব্য নিচে একটা কাঠের টুকরো নিয়ে নিলয়ের পিঠে আর পায়ে বারবার আঘাত করতে থাকে। মারো, আরো জোরে মারো, এর যেন আর উঠে দাঁড়ানোর ক্ষমতা না থাকে। শালা ফকির, গরিব আসছে আমাকে ভালোবাসতে। ইতুর মুখে এই কথা শুনে নিলয়ের আত্মা কেঁপে ওঠে। যে মেয়েটিকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল, সে আজ তার মরণ চাইছে। নিলয়ের নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তার শার্টটা এখন রক্তে লাল হয়ে গেছে। ব্যথায় সে গোংড়াতে শুরু করে। অনেক হয়েছে, আজ এই পর্যন্তই। এরপর যদি তোকে ক্যাম্পাসে দেখি, তবে তোকে যে কি করব জানিস না। কাব্য নিলয়কে একটা শেষ ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। নিলয় মাটির ধুলোয় মুখ থুবড়ে পড়ে থাকে। ইতু একবারও মায়া ভরা চোখে তার দিকে তাকায় না। সে কাব্যের হাত ধরে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। নিলয় অনেকক্ষণ এইভাবে পড়ে থাকে। তার শরীর আর চলছে না। প্রতিটি নিঃশ্বাসে তার বুক ফেটে যাচ্ছে। সে অতি কষ্টে হাতের উপর ভর দিয়ে উঠে বসার চেষ্টা করে। তার দু চোখ দিয়ে এখন পানির বদলে যেন রক্ত বের হচ্ছে। সে বুঝতে পারে এই পৃথিবীতে মায়া বা ভালোবাসা বলতে তার জন্য কিছুই নেই। নিলয় একটা গাছ ধরে ধরে কোনো রকমে উঠে দাঁড়ায়। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভার্সিটির পেছনের গেট দিয়ে বের হয়ে আসে। তার মাথা ঘুরছে। পৃথিবীটা তার চোখের সামনে অন্ধকার হয়ে আসছে। তবুও সে হাঁটতে থাকে। আজ সে ঘর থেকেও বিতাড়িত, ভার্সিটিতেও অপমানিত, আর ভালোবাসার মানুষের কাছেও প্রত্যাখ্যাত। রাত প্রায় 2টা। শহরের সবচেয়ে বেশি দামি আর বড় বার ব্লু ডায়মন্ড এখন কান ফাটানো শব্দে কাঁপছে। মমতাজের সেই বিখ্যাত গান
গানটার সাথে চড়া বিটের ডিজে মিউজিক যোগ হয়, পুরো পরিবেশটা দপদপ করছে। রঙিন আলোর ঝলকানি আর মদের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। এখানে বড় বড় ভিআইপি, রাজনৈতিক নেতা আর মাফিয়াদের আনাগোনা সবসময় থাকে। বাড়ির একেবারে কোনার একটা ভিআইপি টেবিলের পাশে আরাম করে বসে আছে ব্ল্যাক উইডো গ্যাংয়ের লিডার মিস ভ্যানিলা। তার পরনে এক লাল রঙের টাইট হট ড্রেসটা এতটাই আঁটোসাঁটো যে তার শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট ফুটে উঠেছে। ভ্যানিলার ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর চুলগুলো হালকা লালচে রঙের। তার মুখটা একটা পাতলা নেকাব বা মাস্ক দিয়ে ঢাকা। কেবল ওই লাল টকটকে ঠোঁটটাই দেখা যাচ্ছে। বাম পায়ের উপর ডান পা তুলে সে আয়েশ করে বসে আছে। এতে তার ডান পায়ের অনেকটা অংশ উন্মুক্ত হয়ে আছে, যা বারের আলোতে চকচক করছে। তার এক হাতে মদের গ্লাস। সে খুব ধীর লয়ে তাতে চুমুক দিচ্ছে। এমন সময় সাদা কোট পরা একটা সুদর্শন ইয়ং ছেলে ভ্যানিলার সামনে এসে দাঁড়ায়। সেই ছেলেটাকে পুরো দেশ চেনে। প্রধানমন্ত্রী রাহিলের একমাত্র ছেলে মিস্টার রামিন। রামিন এক হাতে মদের গ্লাস নিয়ে বাঁকা হাসি দিয়ে ভ্যানিলার দিকে তাকায়। Hey, are you alone? ভ্যানিলা গ্লাস থেকে মুখ না তুলেই শুধু শীতল স্বরে উত্তর দেয়, ওয়াই? I think you feel alone. But no problem. I here. Let's musty with me. ভ্যানিলা একদম সরাসরি কথা বলে। রামিন কিছুটা অপ্রস্তুত হয়, কিন্তু সে হাল ছাড়ে না। সে ভ্যানিলার খুব কাছে এসে বসে। Okay, but who are you? And why are you block your face? নো ইস্যু, ইটস মাই স্টাইল। ঠিক তখনই মাঝবয়সী এক লোক ঘামতে ঘামতে ভ্যানিলার টেবিলের কাছে আসে। তার হাতে একটা কালো ব্রিফকেস। লোকটার নাম জাহির। সে আন্ডারওয়ার্ল্ডের অস্ত্র ব্যবসায়ী। মাল রেডি ভ্যানিলা, হোয়াট ইজ মাই মানি? ভ্যানিলা এবার ঘুরে তাকায়। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। হাই হিল জুতো পরাতে তাকে অনেক বেশি লম্বা আর আকর্ষণীয় লাগছে। তার এই ফিগার দেখলে যে কোনো বয়সের পুরুষ জাস্ট এক ইশারায় কুপকাত হয়ে যাবে। সে জাহিরের দিকে স্থির দৃষ্টিতে তাকায়। দেখি মালটা। জাহির সাবধানে ব্রিফকেসটা টেবিলের উপর রেখে ওপেন করে। ভেতরে রাখা আছে একটা গোল্ডেন সিক্সর P226 পিস্তল। এই পিস্তলটা অত্যন্ত উন্নত মানের এবং লিমিটেড এডিশন, যার দাম কয়েক লক্ষ টাকা। ভ্যানিলা পিস্তলটা হাতে নিয়ে খুব দক্ষ হাতেই ওলট পালট করে দেখে। তারপর ওটা নিজের নাকের কাছে ধরে বারুদের গন্ধ শোকে। তার মুখে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। একদম খাঁটি মাল। ভ্যানিলা ইশারা করতেই পাশের টেবিল থেকে একজন বেয়ারা একটা টাকার প্যাকেট এগিয়ে দেয়। জাহির টাকাটা বুঝে পায়। ভ্যানিলা পিস্তলটা নিজের কোমরে গুজে নিয়ে বাইরের দিকে পা বাড়ায়। ঠিক তখনই জাহির খপ করে ভ্যানিলার হাত ধরে ফেলে। তার চোখে এখন কামনার আগুন। কই যাও সুন্দরী? সময় তো এখনো শেষ হয়নি। কত সুন্দর শরীর নিয়ে আমাকে খুশি না করে চলে যাবে, তা কি হয়? ভ্যানিলা থামে। সে ঘুরে জাহিরের একদম বুকে বুক লাগিয়ে দাঁড়ায়। তার লাল ঠোঁট দুটো জাহিরের কানের কাছে নিয়ে যায়। আমাকে খুশি করার ক্ষমতা কি তোমার আছে জানু? আমার ভালোবাসা সহ্য করার শক্তি কিন্তু সবার থাকে না। জাহির ভাবছে ভ্যানিলা বোধহয় পটে গেছে। সে অট্ট হাসি দিয়ে ভ্যানিলাকে নিজের দিকে টানতে চায়। আরে একবার চেষ্টা করেই দেখো না, আমার কাছে টাকাও আছে, ক্ষমতাও আছে। এই কে আছিস? আজ এই সুন্দরী এখান থেকে বের হবে না। জাহিরের কথা শুনে চারপাশ থেকে 5 জন বিশালদেহী বডিগার্ড এসে ভ্যানিলাকে ঘিরে ধরে। রামিন দূরে বসে গ্লাস হাতে এই দৃশ্য দেখছে। সে ভাবছে মেয়েটা এখন নির্ঘাত বিপদে পড়বে। জাহির ভ্যানিলার কোমর থেকে পিস্তলটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। তার টাকার ব্যাগটাও হাতানোর চেষ্টা করে। সুন্দরী, এখন তো তুমি আমার খাঁচায়, কি করবে এখন? ভ্যানিলা শান্ত থাকে।
তার চোখে কোনো ভয় নেই। সে হঠাৎ তার গালের ভেতর থেকে একটা ধারালো ছোট্ট ব্লেড জিভ দিয়ে বের করে আনে। চোখের পলকে সে জাহিরের দিকে এগিয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই ভেনেলা তার হাত চালিয়ে দেয় জাহিরের গলায়। ফিনকি দিয়ে রক্ত ছুটে আসে জাহিরের গলা থেকে। বারের মিউজিক হঠাৎই থেমে যায়। লোকজন চিৎকার করে দৌড়াদৌড়ি করতে শুরু করে। জাহির হাত দিয়ে গলা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে। ভেনেলা এক মুহূর্তও দেরি করে না। সে বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে বাকি 5 জনের ওপর। প্রথমজন লাঠি নিয়ে এগিয়ে আসতেই ভেনেলা নিচু হয়ে তার পায়ের ওপর সজোরে আঘাত করে। লোকটা ব্যথায় কুঁকড়ে যেতে ভেনেলা তার হাতে থাকা ব্লেড দিয়ে লোকটার হাতের রক কেটে দেয়। দ্বিতীয় জনের দিকে সে পিস্তল তাক করে সরাসরি বুকে গুলি চালায়। শব্দহীন সাইলেন্সার লাগানো পিস্তল থেকে কেবল একটা ফুস শব্দ বের হয়। বাকি 3 জন তাকে একসাথে আক্রমণ করে। ভেনেলা তাদের কিল ঘুষি আর লাথি খুব দারুণভাবেই রুখে দেয়। তার শরীরের প্রতিটা মুভমেন্ট যেন একটা ছন্দ। সে একজনের ঘাড় মটকে দেয় আর বাকি 2 জনের চোখে ব্লেড দিয়ে টান দেয়। সারা ফ্লোর এখন রক্তে ভেসে আছে। রামিন সোফায় বসে খড়খড় করে কাঁপছে। সে জীবনেও এত ভয়ঙ্কর রূপ কোনো মেয়ে দেখেনি। এ যেন মানুষ নয়, আস্ত একটা পৈশাচিক প্রেতাত্মা। 5 জন লোককে একা সাবার করে ফেনেলা নিজের ড্রেসটা একটু ঝেড়ে নেয়। তার লাল পোশাকে রক্তের দাগগুলো কেমন যেন মিশে গেছে। সে শান্ত পায়ে রামিনের দিকে এগিয়ে যায়। রামিন ভয়ে সোফার সাথে সেটে যায়। ভেনেলা রামিনের খুব কাছে গিয়ে তার ঠোঁটে সেই রহস্যময় ঠান্ডা হাসিটা দেয়। তারপর রামিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, I will feel alone now, Mr. Romin. রামিন কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলেছে। ভেনেলা সোজা হয়ে দাঁড়ায় এবং রক্তমাখা ব্লেডটা মেঝেতে ফেলে দিয়ে গটগট করে বাড়ির বাইরের দিকে চলে যায়। রামিন কেবল স্তব্ধ হয়ে তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকে। নিলয় যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির উঠানে এসে দাঁড়ায় তখন রাত বেড়েছে বেশ। তার শরীরের অবস্থা চরম খারাপ। শার্ট ছিঁড়ে গেছে আর রক্তে পুরোপুরি মাখা। মুখটা ফুলে একদমই চেনা যাচ্ছে না। কাব্য আর তার দলবল তাকে পশুর মতো পিটিয়েছে। নিলয় দেয়ালে হাত দিয়ে ভর করে দাঁড়িয়ে ধকধক করে নিঃশ্বাস নিচ্ছে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় চাচি ফাহিমা বেগম। আসছে আমাদের বাড়ির চোর। আজ আবার কার কাছ থেকে মার খেয়ে মুখ পুড়িয়ে এসেছিস রে হারামজাদা? আমি কারো কাছে মুখ পড়াতে যাইনি চাচি, আমি ভার্সিটিতে গিয়েছিলাম। ভার্সিটি গিয়েছিলি নাকি কারো জিনিস চুরি করতে গিয়েছিলি? গণপিটিনি খেয়েছিস? তোর মতো অনাথের এই দশা হওয়াই স্বাভাবিক। চাচি মুখ সামলে কথা বলুন, আমি চোর নই। এই চুপ কর তো এতিমের বাচ্চা। চিৎকার শুনে ভেতর থেকে চাচা আরাফ আহমেদ আর অনেক বেরিয়ে আসে। নিলয়ের রক্তাক্ত অবস্থা দেখে তাদের চোখে বিন্দু মাত্র মায়া জাগে না। আরাফ আহমেদ এগিয়ে এসে নিলয়ের চুলের মুঠি ধরে একটা ঝটকা দেয়। তোকে না বলেছি আমাদের কোনো ঝামেলার মাঝে ফেলবি না। আজ আবার কি করেছিস? কেন তোকে কুত্তার মতো পিটিয়েছে সবাই? আমি কোনো অপরাধ করিনি চাচি, ওরা আমাকে বিনা দোষে মিলেছে। আপনি অত্যন্ত আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস? তোকে বিশ্বাস করাচ্ছে একটা শিয়ালকে বিশ্বাস করা ভালো। তুই নিঘাত কোনো মেয়ে শিলতাহানি করতে গিয়ে ধরা খেয়েছিস। অনিক ভাই মুখ সামলে কথা বলো। আমি মার খেয়েছি ঠিকই, কিন্তু আমি চরিত্রহীন নই। আবার মুখে মুখে তর্ক করিস? তোর সাহস তো কম না। অনেক এক লাথিতেই নিলয়কে উঠোনের এক কোনায় ফেলে দেয়। নিলয় মাটির সাথে মিশে যায়। আরাফ আহমেদ এবার তার মোটা বেলটা হাতে নেয়। আজ তোরই পড়াশোনার ভূত আমি মাথা থেকে নামাবো। 10 টাকা দিতে পারিস না, আবার আসিস পড়াশোনা মারাতে? তুই এই বাড়িতে থাকবি আর বাইরের মানুষের কাছে আমাদের মাথা নিচু করবি, তা তো হবে না। সপাং করে বেল্টের বাড়িটা নিলয়ের পিঠে পড়ে। নিলয় যন্ত্রণা আত্মচিৎকার করে ওঠে। শরীরের হাড়গুলো যেন মটমট করে ভেঙে যাচ্ছে। মারুন, আরও মারুন, আপনারা তো আমাকে মানুষ পাবেন না।
আমার মরে যাওয়াই ভালো। মরে গেলেই তো আমাদের মুক্তি। তোর মতো কুলাঙ্গারকে খাওয়াতে খাওয়াতে আমাদের জান শেষ। ফাহিমা বেগম লাঠি এনে আরাফ আহমেদের হাতে তুলে দেয়। আরাফ আর অনেক মিলে নিলয়কে পশুর মতো পেটাতে থাকে। নিলয় মেঝেতে গড়াগড়ি খায় আর চিৎকার করে, কিন্তু কেউই এগিয়ে আসে না। মিম ঘরের ভেতরে থেকে ঠুকরে কাঁদছে, কিন্তু বড়দের ভয়ে বাইরে বের হতে পারছে না। আর কখনো আমাদের সামনে মুখ খুলবি না। কাল থেকে তুই আর ভার্সিটি যাবি না, ঘরে পড়ে থাকবি আর কুকুরের মতো কাজ করবি। নিলয় নিস্তেজ হয়ে মেঝেতে পড়ে থাকে। তার সারা শরীর থেকে রক্ত চুইয়ে পড়ছে, মুখ দিয়ে ফেনা বের হয়ে আসছে। আরাফ আর অনেক হাঁপাতে হাঁপাতে ঘরে চলে যায়। ফাহিমা বেগম এক বালতি ময়লা পানি নিলয়ের ওপর ঢেলে দিয়ে গালি দিতে দিতে দরজা বন্ধ করে দেয়। এই নোংরা পানি খেয়ে রাতটা পার কর, চোর কোথাকার। নিলয় ভিজে চুপসে মাটির ওপর পড়ে থাকে। তার সারা শরীর কাঁপছে, কিন্তু এই অন্ধকারের মাঝেও তার চোখ দুটো জ্বলছে। নিলয় তার ছোট্ট অন্ধকার ঘরের এক কোণের দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। তার দু চোখ বন্ধ। শরীরের প্রতিটি ঘা আজ বড্ড বেশি জ্বালা করছে, কিন্তু শরীরের ব্যথার চেয়েও মনের ভেতরের ক্ষতগুলো অনেকটা বেশি গভীর। এই নিঝুম রাতে তার বারবার নিজের মা বাবার কথা মনে পড়ছে। তারা যখন বেঁচে ছিল তখন তো জীবনটা এমন ছিল না। ছোটবেলায় এক দুর্ঘটনায় তারা দুজনে নিলয়কে ছেড়ে চলে গেছে। নিলয় জানে কেন তার চাচা তাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে। তার বাবার রেখে যাওয়া জমি জমা আর সম্পত্তি সব নিলয়ের নামে। সেই সব লুটে নেওয়ার লোভেই আরাফ আহমেদ তার বাড়িতে তাকে রেখেছে, কিন্তু মানুষ হিসেবে কোনোদিন গণ্যই করেনি নিলয়কে। নিলয়ের পকেটে আজ 1 টাকাও নেই। টাকার অভাবে ইউনিভার্সিটির সেমিস্টার ফি দিতে পারে না। ঠিকমতো বইপত্র কেনা তো দূরের কথা, সবার কাছে সে কেবল এক অবহেলিত অনাথ। সারাদিন বাড়িতে হাড় ভাঙা খাটুনি না দিলে এই বাড়িতে তার খাবার জোটে না। বাড়ির সবাই যখন তৃপ্তি করে দামি মাছ মাংস দিয়ে খেয়ে ওঠে, তখন নিলয় রান্নাঘরে যায়। সবার খাবার শেষে হাঁড়িতে যা পড়ে থাকে তাই তাকে অমৃত মনে করে খেতে হয়। নিলয় একা একা অন্ধকারে ঢুকরে কেঁদে ওঠে। মা, তোমরা কেন আমাকে একা ফেলে চলে গেলে? আমাকে দেখার মতো এই পৃথিবীতে কেউ নেই। নিলয় নিজের চোখের পানি মোছার সুযোগ পায় না। ঠিক তখনই ঘরের দরজাটা খুলে যায়। হাতে একটা থালা নিয়ে ঘরে ঢোকে ওর চাচি ফাহিমা বেগম। থালাটা নিলয়ের সামনে মেঝের ওপর নামিয়ে দেয় সে। থালা থেকে একটা উৎকট গন্ধ নাকে আসে নিলয়ের। এই নে তোর রাজভোগ, গপ গপ করে খেয়ে নে। নিলয় থালার দিকে তাকিয়ে দেখে কয়েকটা বাসি ভাত, গতকালের রাধা, পচে যাওয়া ডাল, ডালের ওপর সাদা ফেনা জমে রয়েছে। চাষি, এটা তো দুর্গন্ধ বেরোচ্ছে। এটা আমি কি করে খাবো? খাবি না তো কি করবি? তোকে কি আমি পোলাও মাংস খাওয়াবো? সারাদিন তো নবাবজাদার মতো ভার্সিটিতে গিয়ে আড্ডা দিয়ে আসলি, বাড়িতে এক ফোঁটাও কাজ করছিস না। কাজ না করলে এই পচা খাবারও আর জুটবে না। আমি তো ক্লাস করতে যাই চাচি। পড়াশোনা না করলে আমি মানুষ হব কি করে? অনেক মানুষ হয়েছিস তুই, তোর এই পড়াশোনা দিয়ে আমাদের কি হবে? কাল থেকে এইসব ভার্সিটি যাওয়া বন্ধ। অনেকের সাথে দোকানে গিয়ে কাজ করবি আর বাড়িতে টাকা দিবি। বাপ মা মরা ছেলে আবার কিসের পড়ালেখা? নিলয় চুপ করে থাকে। সে জানে তর্ক করলে কপালে আবার লাথি জুটবে। তার চাচি ফাহিমা বেগম হাত নেড়ে আরো কড়া কথা বলতে শুরু করে। আমাদের দয়ে বেঁচে আছিস, এটা কি ভুলে যাস? পরের ধনে পোদ্দারি করার স্বভাব তোর হাড়ের ভেতরে। পড়াশোনার বাহানা দিয়ে তো কেবল টোটো করে ঘুরে বেড়াস। কাল থেকে যদি কামাই না করিস তবে তোকে আর এই বাড়িতে এক রাতও থাকতে দেব না। আমি তো বাড়ির সব কাজ করে দিই চাচি। আমি আর কত কাজ করব? ওইটুকু কাজে কি আর পেট ভরে? এই যে এতদিন তোকে বসে বসে খাওয়ালাম, তার ঋণ শোধ করবে কে? বেহায়া কোথাকার! খাবারটা খেয়ে থালাটা ধুয়ে রাখবি। কাল ভোর থেকে উঠান পরিষ্কার করবি আর বাজারে যাবি।
ফাহিমা বেগম গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। নিলয় নিথর হয়ে মেঝের সেই পচা খাবারের দিকে তাকিয়ে থাকে। তার পেটে তীব্র ক্ষুধা, কিন্তু গলার কাছে কান্নায় দলা পাকিয়ে আছে। সে এক লোকমা ভাত মুখে দেয়, কিন্তু পচা ডালের গন্ধে তার বমি চলে আসে। সে আর খেতে পারে না। নিলয় খাবার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, ক্ষুধা শুধু পেটে লাগে না চাচি, ক্ষুধা লাগে সম্মানে, লাগে ক্ষমতায়, লাগে বেঁচে থাকার ইচ্ছায়। যেদিন প্রথম খালি পেটে ঘুমিয়েছি সেদিন বুঝেছি নৈতিকতা ভরা পেটের বিলাসিতা। ক্ষুধা মানুষকে ভিখারি বানায় না, ক্ষুধা মানুষকে হিসাবই বানায়। সবার হিসেব হবে একদিন। সে হাসে আর অন্ধকারের মাঝে নিজের ভাগ্যকে দোষ দিতে থাকে। ঠিক তখনই দরজার আড়াল হতে একটা ছোট্ট ছায়া এসে দাঁড়ায়। পা টিপে টিপে ঘরের ভেতরে ঢোকে মিম। তার এক হাতে একটা ঢাকনা দেওয়া থালা আর অন্য হাতে মলমের এক কৌটো। মিম খুব সাবধানে দরজাটা ভেজিয়ে দিয়ে নিলয়ের পাশে এসে মেঝেতে বসে। থালাটা সামনে রাখতেই সুঘ্রাণ নিলয়ের নাকে লাগে। নিলয় অবাক হয়ে মিমের দিকে তাকায়। নিলয় ভাইয়া, কাঁদছো কেন তুমি? আমি আসছি, দেখো কত মার খেয়েছো তুমি। কেন যে এখানে পড়ে আছো? তুমি এই বাড়ি থেকে চলে যাও ভাইয়া। মা বাবা আর ভাইয়া তোমাকে একদম সহ্য করতে পারে না। মিম, তুই এসেছিস, তোকে চাচি দেখলে অনেক বুক বেড়ে। তুই জানিস না ওরা আমাকে নিয়ে কতটা খ্যাপা। যা নিজের ঘরে যা। বকলে বকবে, তোমাকে এভাবে পচা খাবার সামনে নিয়ে খালি পেটে রেখে যেতে আমার একটুও ইচ্ছে করে না। সবার আড়ালে আমি খাবারগুলো সরিয়ে রেখেছিলাম। তবে তুমি কিছু একটা করো জলদি ভাইয়া। এভাবে আর কতকাল অবহেলা সহ্য করবে? জানি না রে কী করব। আমি তো অন্য কোনো কাজ কাম পারি না। ওই কম্পিউটার আর ল্যাপটপ এসব নিয়ে তো ছোট থেকে পড়ে আছি। কত লোকই তো শুনি ঘরে বসে এখন অনেক কিছু করে। তুমি সারা জীবন কি করলা বলো তো? খালি মার খেতেই শিখেছো। মানুষ ফ্রিল্যান্সিং করে, এটা ওটা আরও কত কি করে। তুমি কিছু একটা করতে পারো না? আর যদি কিছু করো তবে কখনোই বাড়িতে টাকা দিবা না। এখানে সবাই খুব খারাপ। নিলয় ফ্যাল করে মিমের দিকে তাকিয়ে থাকে। মিমের ছোট্ট ছোট্ট কথাগুলো যেন তার হৃদয়ের তীরের মতো করে বাজছে। মিম থালা থেকে এক লোকমা ভাত, তার বড় এক টুকরো মাংস ছিঁড়ে নিলয়ের মুখের সামনে ধরে। নিলয় খেতে চায় না, কিন্তু মিমের চোখের দিকে তাকিয়ে সে নাও করতে পারে না। মিম পরম মমতায় তাকে খাইয়ে দিতে শুরু করে। এই বাড়িটা তোমার জন্য একটা জেলখানা ভাইয়া। মা আজকে যে পচা খাবারটা দিয়ে গেল সেটা দেখে আমার কলিজা ফেটে যাচ্ছিল। তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছো, নিশ্চয়ই তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। বুদ্ধি দিয়ে কি হবে মিম? টাকা ছাড়া এই দুনিয়ার বুদ্ধির কোনো দাম নেই। রাসেলের মতো ছেলেরা যখন অপমান করে তখন মনে হয় সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যাই। পালাবে কেন? তুমি ওদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে তুমি কি করতে পারো। এখন শোনো, তোমার শার্টটা খোলো তো। কেন, কি হবে? তোমার পিঠের অবস্থা খুব খারাপ। আমি মলম এনেছি। বাবার ভাইয়া যেভাবে বেল দিয়ে পিটিয়েছে, দাগগুলো নীল হয়ে ফুলে আছে। খালি গা হও তো দেখি। নিলয় অতি কষ্টে তার গায়ের ময়লা শার্টটা খুলে ফেলে। মিম আলোটা একটু কাছে আনে। নিলয়ের ফর্সা পিঠ জুড়ে কালশিটে দাগ আর চামড়ার ফাটা রক্তের দাগ দেখে মিমের চোখে পানি টলমল করে ওঠে। সে খুব সাবধানে ঠান্ডা মলমটা নিলয়ের ক্ষতর উপর লাগিয়ে দিতে থাকে। মিমের হাতের স্পর্শে নিলয়ের শরীরের জ্বালাটা একটু কমে আসে। উফ, আস্তে মিম, জায়গাটা খুব জ্বলছে। সই নাও ভাইয়া, এই কষ্টগুলোই তোমাকে একদিন অনেক বড় বানাবে। তুমি কি জানো, মা আজকে বলাবলি করছিল তোমার বাবার জমির পাওয়ার অফ আর্টনি নাকি বাবা নিজের নামে করে নেবে। চাচা এটা কখনোই পারবে না মিম। আমার বাবা সব দলিল আমার ফিঙ্গারপ্রিন্ট আর সিগনেচার দিয়ে গেছে। আমি মরা না পর্যন্ত ওরা কিছুই করতে পারবে না। সেজন্যই তো ওরা তোমাকে তিল তিল করে মারছে। তুমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজের পায়ে দাঁড়াও। দেখো, তুমি ল্যাপটপে যখন কাজ করো তখন তোমাকে অন্যরকম লাগে,
আমি বিশ্বাস করি তুমি একদিন মস্ত বড় মানুষ হবে। তুই আমার উপর এত বিশ্বাস রাখিস কেন মিম? সবাই তো আমাকে চোর ভাবে, অপদার্থ ভাবে, এতিম অনাথ গরিব কুলাঙ্গার ভাবে। কারণ আমি জানি আমার ভাইয়া কেমন। তুমি তো কখনো কারো ক্ষতি করো না। শোনো ভাইয়া, তুমি কাল থেকে আর এ বাড়ির কাজ করবে না। কত লোকই তো শুনি ঘরে বসে এখন অনেক কিছু করে। তুমি সারা জীবন কি করলা বলো তো? খালি মার খেতেই শিখেছো। ফ্রিল্যান্সিং করে এটা ওটা আরও কত কি করে। তুমি কিছু একটা করতে পারো না? আর করলেও কখনো টাকা দেবে না এই বাড়িতে। সবাই খারাপ। খাবার শেষ করে মিম পানির গ্লাসটা নিলয়ের হাতে দেয়। নিলয় পানি খেয়ে একটু সুস্থ বোধ করে। মিম থালাটা গুছিয়ে নিয়ে উঠে দাঁড়ায়। যাবার আগে সে নিলয়ের মাথায় হাত রাখে। ভাইয়া, তুমি ভেবো না তুমি অনাথ। আমি সব সময় তোমার পাশে আছি। আজ ঘুমোও, কাল থেকে নতুন করে ভাববে সব। মিম চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায়। নিলয় জানলার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। মিমের কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছে। ফ্রিল্যান্সিং করে এটা ওটা করে। নিলয় মনে মনে হাসে। মিম মাদ্রাসা থেকে বের হতেই চারপাশটা একেবারে দেখে নেয়। সাদা হিজাব আর বোরকায় তাকে খুব শান্ত আর স্নিগ্ধ লাগছে। মাদ্রাসার বড় গেটটা পার হয়ে গলির মোড়ে আসতেই সে দেখতে পায় কিয়াসকে। কিয়াস তার দামি বাইকটার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিয়াসের পরনে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, একদম ভদ্র হুজুরের টাইপ সাজ। কিয়াসের ঠিক পেছনেই তার দুই সাগরেদ তন্ময় আর ফারাদ দাঁড়িয়ে বিড়ি টানছে। মিমকে দূর থেকে আসতে দেখে তন্ময় হাসতে হাসতে কিয়াসের কাঁধে হাত রাখে। কিয়াস, আর কতদিন এভাবে চলবে রে? এই মালটাকে নিয়ে তোর প্ল্যান কি? শুধু কি দূরে দাঁড়িয়ে দেখবি? মালটা কিন্তু অনেক জোস। বোরকা পরলে কি হবে, সামনে দিয়ে যখন হেঁটে যায় তখন পুরো শরীরে যেন কারেন্ট খেলে যায়। তন্ময় আর ফারাদের কথা শুনে কিয়াস একটু বিরক্ত হয়, কিন্তু তার চোখে মুখে এক পৈশাচিক কামনার ছাপ ফুটে ওঠে। সে বিড়ির ধোঁয়াটা ছেড়ে দিয়ে বলে, এই বাজে কথা বলিস না তোরা। এই মালটাকে পড়াতে আমার পুরো 1 বছর সময় লেগেছে। অত সহজ না। আমি চাই না এত দ্রুত সব শেষ হোক। হাত অবধি ধরতে গেলে কত কি করা লাগে তোরা জানিস। আর তোরা পরে আছিস এইসব বাজে কথায়। তবে একটা কথা ঠিক, মাগির শরীরটা কিন্তু একটা জ্যান্ত কারেন্ট। হাত ধরলে আমি নিজে পুরো কেঁপে উঠি। যখন জড়িয়ে ধরে গায়ে হাত বোলায় তখন আমি পুরো ফ্রিজ হয়ে যাই রে। থাম থাম, অনেক হয়েছে। কিয়াস, তোর মাল আসছে, ওই যে দেখ। হিজাবটা টেনে মুখটা কেমন ঢেকে রাখছে দেখ। তোরা এখন যা এখান থেকে, ওর সামনে এইসব নোংরামি করবি না। কিয়াসের ধমক খেয়ে তন্ময় আর ফারাদ হাসতে হাসতে গলি ছেড়ে বেরিয়ে যায়। কিয়াস চট করে পকেট থেকে একটা আতরের শিশি বের করে পাঞ্জাবিতে মেখে নেয়। মিম কাছে আসতেই সে খুব শান্ত আর ভদ্র সেজে ওঠে। মিম কাছে আসতে দাঁড়াতেই কিয়াস লক্ষ্য করে মিমের চোখ দুটো কেমন ফোলা ফোলা আর লাল হয়ে আছে। মিম যে আড়ালে কেঁদেছে সেটা বুঝতে বাকি থাকে না। আসলে মিম মাদ্রাসায় পড়ে বলে সে হুজুর টাইপের ছেলে পছন্দ করে। তাই কিয়াসও নিজেকে হুজুর হিসাবে সাজিয়ে মিমের সামনে আনে। মিম জানে না যে এই কিয়াস হলো শহরের ত্রাস কাব্যের ছোট ভাই। কাব্যের আড়ালে যত নেশা আর নারীর কারবার আছে তার সব বড় অংশই কিয়াস গোপনে সামলায়। মিম, কেমন আছো তুমি? অনেকক্ষণ ধরে তোমার জন্য দাঁড়িয়ে আছি। মানে জানো না, বাজারের মোড়েই ভাইয়ার দোকান। বিশেষ করে নিলয় ভাইয়া যদি দেখে ফেলে তবে আমাকে অনেক বকবে। কি করব বলো? তোমাকে একটা দিনও না দেখলে আমার মনটা ভালো লাগে না। মনে হয় কি যেন হারিয়ে ফেলেছি। চলো না একটু নিরিবিলিতে বসি, ওই ছাদটাতে যাই। মিম এদিক ওদিক তাকিয়ে দেখে নেয় কেউ দেখছে কিনা। তারপর কিয়াস মিমের হাতটা আলতো করে ধরে টেনে নিয়ে যায় পাশের একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের ছাদে, যেখানে সচরাচর কেউ আসে না। জায়গাটা বেশ সাফ। ছাদের এক কোণে একটা দেয়ালের আড়ালে ওরা দুজনে বসে।
কিয়াস খুব কায়দা করে মিমের খুব কাছে ঘেঁষে বসে। মিম কিছুটা ইতস্তত করলেও কিয়াসের কাঁধে মাথা রাখে। কিয়াস সুযোগ বুঝে মিমের কোমরে খুব সাবধানে হাত বোলায়। মিম একটু কেঁপে ওঠে, কিন্তু কিয়াসকে বাধা দেয় না। কি হয়েছে জান, তোমার মন খারাপ নাকি আজ? চোখ দুটো এত লাল কেন? মনটা খুব বেশি আছে। রোজ বাড়িতে নিলয় ভাইয়াকে মা বাবা আর অনেক ভাইয়া অনেক মারে। কাল রাতে ওনাকে অনেক মেরেছে। ওনার সারা পিঠ রক্তাক্ত। এগুলো আমার সহ্য হয় না কিষান। কিন্তু উনি তো তোমার চাচাতো ভাই, কেন তার প্রতি এত দরদ তোমার? তুমি আবার তাকে ভালো বাসো না তো? একদম বাজে কথা বলবা না তো। আমি তাকে ভালোবাসি, তবে সেটা ভাই হিসেবে। ছোটবেলা থেকে নিলয় ভাইয়া আমাকে পড়াইছে, হাত ধরে ঘুমিয়েছে। বলতে পারো ভাইয়ার কাছে আমি বড় হয়েছি। তুমি তাকে নিয়ে আর কখনো এমন বাজে কথা বলবে না। মিমের কথা শুনে কিয়াসের ভেতর জ্বলে ওঠে, কিন্তু সে সেটা প্রকাশ করে না। সে জানে মিমকে কবজা করতে হলে নিলয়ের প্রতি দরদ দেখাতে হবে। আচ্ছা বাবা, সরি, ভুল হয়ে গেছে, মন খারাপ করো না। আচ্ছা, এখন আমাকে একটা চুমু দাও তো। কি? কেন? দেখো, তুমি কিন্তু আজকাল একটু বেশি বাড়াবাড়ি করছো কিয়াস। হাত সরাও আমার গা থেকে। কিয়াস মিমের কথা গায়ে না মেখে তাকে আরও কাছে টানার চেষ্টা করে। তার নিঃশ্বাস এখন মিমের ঘাড়ে লাগছে। দাও না বাবা, একটা চুমু দিলে কি হয়? এখানে তো কেউ নেই, কেউ দেখবেও না। কতদিন ধরে আমি তোমার জন্য পাগল হয়ে আছি, সেটা কি তুমি বোঝো না? না মানে না। আমি তোমাকে বলেছি যা হবে সব বিয়ের পর। বিয়ের আগে এসব নোংরামি আমি করতে পারবো না। আমি যাচ্ছি। কথাটা বলেই মিম এক ঝটকায় কিয়াসকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। সে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে যায়। কিয়াস পেছন থেকে মিমকে অনেকবার ডাক দেয়, কিন্তু মিম একবারও পেছন ফিরে তাকায় না। মিম চলে যেতেই কিয়াসের সেই ভদ্র হুজুর মুখোশটা খসে পড়ে। সে মাথা থেকে টুপিটা খুলে সজোরে মাটিতে ছুঁড়ে মারে। তার চোখে মুখে এখন চরম জিজ্ঞাসা। শালি মাগি, তোর এত তেজ, তোর তেজ আমি একদিন ঠিকই বের করব। আমাকে এখনো তুই চিনিস না। সুযোগ আসুক একবার, রহিস হয়ে তোকে আমি এমনভাবে খাবো যে তুই পালানোর পথ পাবি না। কিয়াস দাঁতে দাঁত চেপে নিজের বাইকের দিকে এগিয়ে যায়। গুটিসুটি পায়ে চারপাশটা খুব সতর্কভাবে দেখতে দেখতে নিলয় ভার্সিটির মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। তার প্রতিটি পদক্ষেপ আজ ভয়ে ভয়ে। সে মনে মনে আজ একটা শপথ নিয়েছে, যাই হয়ে যাক না কেন আজ সে কোনো ঝামেলায় জড়াবে না, কারোর সাথে মারামারি করবে না। কাল রাতে শরীরে যে পরিমাণ আঘাত লেগেছে তার উপর আর নতুন কোনো ক্ষত নেওয়ার শক্তি তার নেই। সে বেশ সাবধানে এদিক ওদিক তাকিয়ে পথ চলছে। মাঠের এক কোণে বড় কড়ুই গাছের নিচে এক অদ্ভুত দৃশ্য দেখে নিলয় একটু থামে। সাদা রঙের ড্রেস পরা এক সুন্দরী মেয়ের সামনে একটা হ্যাংলা টাইপের ছেলে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছে। ঠিক তখনই মেয়েটি কষে একটা চড় বসিয়ে দিল ছেলেটার গালে। দৃশ্যটা দেখে নিলয়ের ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে ওঠে। সে নিজের মনেই ভাবে, সবাই কি কেবল আমাদের মতো মানুষদের উপরই চড় মারে? মুচকি হাসিটা মুখে রেখে নিলয় যখন সামনের দিকে তাকাতে যাবে, ঠিক তখনই তার ডান পাটা কিসে যেন একটা উঁচু জায়গায় লেগে যায়। ভারসাম্য হারিয়ে সে ধপ করে মাটিতে পড়ে যাচ্ছিল। এমন সময় একটা হাত হ্যাচকা টানে নিলয়কে ধরে ফেলে। নিলয়ে নিজেকে সামলে নিয়ে সামনের দিকে তাকাতেই দেখে একদল ছেলে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং বেশ উচ্চস্বরেই হাসাহাসি করছে। নিলয় ছোট ছোট চোখে ওদের দিকে তাকালো। সে বুঝতে পারে সেই দলের ভেতর থেকে রাসেল নামের ছেলেটা তার লম্বা পা বাড়িয়ে নিলয়ের হাঁটার পথ রেখে দিয়েছিল, আর সেই পা বেঁধেই নিলয় হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল। নিলয় কোনো কথা বলে না। সে জানে এখন একটা কথা বলা মানেই বিপদ ডেকে আনা। সে মাথা নিচু করে চুপচাপ হেঁটে সামনে এগিয়ে যেতে থাকে। তখনই কিয়াস নামের ছেলেটি নিলয়ের হাতটা সজোরে ধরে নিজের দিকে টেনে নেয়।
রাসেল, তোর পকেট থেকে সিগারেটটা বের করতো। কিয়াসের হুকুম পাওয়া মাত্রই রাসেল তার পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা শলাকা বের করে আর লাইটার দিয়ে ওটা জ্বালিয়ে নেয়। কিয়াস জ্বলন্ত সিগারেটটা হাতে নিয়ে নিলয়ের একদম মুখের সামনে জোরপূর্বক ধরে বলতে শুরু করে, এই খা 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 বলছি। এই পুরো সিগারেটটা যদি তুই এখন শেষ করতে না পারিস তবে তোকে আজ অর্ধনগ্ন করে সারা ক্যাম্পাস ছেড়ে দিব। নিলয় কিয়াসের হাতটা আলতো করে থামানোর চেষ্টা করে। সে খুব নরম গলায় কাপা কাপা স্বরে মিনতি করতে থাকে, ভাই, আমি জীবনে এসব খাইনি। আমি পারবো না ভাই, আমাকে মাফ করে দাও। নিলয়ের এমন করুণ কথা শুনে পুরো দলটা হো হো করে পৈশাচিক হাসিতে ফেটে পড়ে। নিলয় সবার মুখের দিকে একবার করে করুণ দৃষ্টিতে তাকায়, কিন্তু কারোর চোখে দয়া বা মায়া নেই। সে যেন এক মুহূর্তের জন্য মাঝখানে দাঁড়িয়ে একদম চুপসে গেল। ঠিক সেই সময় হৃদয় নামের একটা ছেলে নিলয়ের মাথার পেছন থেকে সজোরে একটা গাট্টা মেরে জোরে হাসতে থাকে। সোহাগ নামের জন্য একজন নিলয়ের মাথার পেছনের চুলগুলো বেশ জোরে চেপে ধরে। সে নিলয়ের মুখটা জোর করে হাঁ করিয়ে ভেতরে সিগারেটটা গুজে দিতে দিতে বলে, তোর 14 গোষ্ঠী খাবে আজ? তুই খাবি না মানে? কিয়াস ভাই কি বলল শুনতে পাস নাই? টান টান বলছি, সিগারেট টান। নিলয় মুখ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সোহাগের হাতের চাপে সে নড়তে পারে না। সিগারেটের জ্বলন্ত আগুনটা নিলয়ের ঠোঁটের এক কোণে লেগে থাকে। পুরো চামড়ার গন্ধে নিলয়ের শরীর গুলিয়ে ওঠে। ব্যথায় আর অপমানে নিলয় অঝরে কাঁদতে শুরু করে। নিলয়ের কান্না দেখে কিয়াসের বিরক্ত লাগে। সে সজোরে নিলয়ের মাথায় একটা চড় বসিয়ে দেয়। কান্না থামিয়ে শোন, এই যে দূরে একটা মেয়ে আসছে দেখ। তুই এখন সোজা ওই মেয়েটার সামনে যাবি, তারপর সবার সামনে ওর ওড়নাটা সজোরে টান দিবি। যা এখন যা। কিয়াসের এই প্রস্তাবে নিলয়ের আত্মা কেঁপে ওঠে। সে কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়। ভাই, আমি এটা পারবো না, আমাকে দিয়ে এসব কাজ হবে না। কথাটা শেষ করার সাথে সাথেই কিয়াস তার ডান হাত চালিয়ে নিলয়ের গালে একটা প্রচণ্ড জোরে চড় বসিয়ে দেয়। চড়ের চোটে নিলয়ের মাথাটা ঘুরে যায়। সকালের উদীয়মান সূর্যের আংশিক তাপ মিশ্রিত রোদ এখন সরাসরি নিলয়ের চোখের উপর এসে পড়ছে। রোদের তীব্রতায় আর অপমানের জ্বালায় নিলয়ের চোখ দুটো টকটকে লাল হয়ে আসছে। সে কিছু একটা বলতে চায়, চিৎকার করেই বলতে চায় যে সেও একজন মানুষ, তারও মর্যাদা আছে, কিন্তু তার কণ্ঠনালীতে যেন পাথর জমে গেছে। কথা বলার শক্তিটা তার ভেতরে এখন মৃতপ্রায়। সে কেবল ফ্যাল ফ্যাল করে সামনে দাঁড়িয়ে থাকা এই লোকগুলোর হিংস্র চেহারার দিকে তাকিয়ে থাকে। তার পাশের পৃথিবীটা যেন ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। আজ যে প্রথম নিলয় র্যাগিংয়ের মুখে পড়েছে এমনটা কিন্তু নয়। তবে প্রায় দিনই নিলয়ের সাথে এমন ঘটনাই ঘটে। তবে কোনো মেয়ের সাথে বেয়াদবির মতো কোনো কাজ কিন্তু সে কোনোদিনও করেনি। জীবনের এই দিতে স্বাদ আগে কখনো তার নেওয়া হয়নি। শরীর আর মন যেন ধীরে ধীরে সব অনুভূতিহীন হয়ে যাচ্ছে। রাগ কাকে বলে তার নিলয় আগে শুধু লোকমুখে শুনেছে, কিন্তু এভাবে আজ এমন ভয়াবহ অভিজ্ঞতার শিকার হতে হবে তা নিলয় স্বপ্নেও ভাবেনি। নিলয়ের কাঁধে রাসেল বেশ জোর দিয়ে হাত রাখে। তার চোখে মুখে পৈশাচিক আনন্দের ঝিলিক দেখা যায়। এটাকে এখন কি করবো রে গিয়াস ভাই? এক কাজ করো, ওর গায়ের জামাটা এখনই খুলে নি, তারপর দেখা যাবে কি হয়। আরে না না, বেচারা তাহলে একদম ন্যাংটা হয়ে এই বিশাল ক্যাম্পাসে ঘুরে বেড়াবে, সেটা দেখতে কি ভালো লাগবে? তোরা তো দেখি বেশ দয়ালু হয়ে গিয়েছিস। কেন এত তুই? গায়ের জামাটা খুলে ওরে মডার্ন মেয়েদের ওই ড্রেসগুলো পরিয়ে দে না। ওই ড্রেস মানে কোন ড্রেসের কথা বলছিস তুই শাওন? ভাই, ওই যে আজকাল সব মডার্ন মাইয়ারা আছে না,
নাইট পার্টিতে পড়ে যায়, যেগুলো অর্ধেক ঢাকা আর অর্ধেক খোলা থাকে। আরে ওই যে সামনে খোলা আর পেছনে ঢাকা থাকে না, সেগুলোর কথা বলছি। ওদের মা বাপ নাই মনে হয়, দেখা মনে হয় পথের ফকির। রাস্তায় ভিক্ষা করে, মনে হয় দর্জির দোকানে জামা প্যান্ট সেলাই করে। তাছাড়া এমন সামনে ঢাকা আর পেছনে খোলা হবে কেন? এরকমই জোৎসই কিছু একটা ওকে পরিয়ে দে। তোরা পারিসও বটে, যা ওসব ড্রেস এখন জোগাড় করা লাগবে না, অন্য কিছু নিয়ে আয়। কি আনবো ভাই? কোনো ড্রেনের গোবর নিয়ে আসবো নাকি? আরে ওই মুজিব দ্বারা। জি ভাই বলুন। আর আসার সময় একটু মোবিলও আনিস, একদম পুরা কালো মোবিল যেন হয়। ঠিক আছে ভাই, আমি এখনই আসছি। মুজিব দ্রুত সেখান থেকে চলে যায়। নিলয় খুব বাজেভাবে এই র্যাগিংয়ের ফাঁদে ফেসে যায়, কিন্তু ওর করার মতোই কিছুই নেই। নিলয় একবার কেবল মুজিবের চলে যাওয়ার পথের দিকে করুণ চোখে তাকিয়ে রইল, আর একবার আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো যদি কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে, কিন্তু কেউই ওদের দিকে ফিরেও তাকাচ্ছে না। সবাই যে যার মতো করে পথে চলছে। নিলয় কাঁদতে কাঁদতে কিয়াসের পায়ের কাছে প্রায় বসে পড়ে। আমাকে এবারের মতো ছেড়ে দেন ভাই, প্লিজ ভাইয়া। আমি তো শুধু পড়াশোনা করার জন্য এই ক্যাম্পাসে এসেছি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার সাথে এমন করছো কেন? প্লিজ ভাইয়া, এমন করো না। আমার কোথাও ভুল হয়ে থাকলে বলো ভাইয়া, আমি এখনই তোমার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমার সাথে এমন জঘন্য কাজ করবেন না ভাইয়া। আগামীকাল আমার পরীক্ষা আছে ভাইয়া, আমাকে ছেড়ে দাও, এখন পড়তে যেতে হবে। আমি তো তোমার থেকে বড় ভাইয়ের মতো। নিলয়ের এমন আকুতি শুনে কিয়াস আর তার দলবল হো হো করে পৈশাচিক হাসিতে ফেটে পড়ে। নিলয় কোনো কথা বলতে পারছে না। ক্যাম্পাস থেকে টেনে হিচড়ে ওরা নিলয়কে পেছনের একটা নির্জন জায়গা দিয়ে নিয়ে আসে। অনেক উৎসুক জনতা আর কিছু জুনিয়র ছাত্র ওদের পেছনে পেছনে তামাশা দেখতে আসতে থাকে। কেউ কোনো কথা বলতে পারে না, কারণ সবাই কিয়াসকে বেশ ভালো করেই চেনে। কিয়াস অনেক বেয়াদব। সে ঢাকা শহরের ছাত্র নেতার কাব্যর ছোট ভাই। সেই সাথে কিয়াসের আপন চাচাও এই ঢাকা ভার্সিটির বর্তমান চেয়ারম্যান। কিয়াস পঞ্চম বর্ষের ছাত্র হয়েও ছোট বড় সব ছেলে এমনকি মেয়েদেরও খুব বাজেভাবে র্যাগিং করে। কোনোদিন কেউ কোনো প্রতিবাদ করার সাহস পায় না। কিছু বললেই কিয়াস তার ওপর সাঙ্গপাঙ্গরা তাকে প্রচণ্ড রকমের শারীরিক এবং মানসিক যন্ত্রণা দিতে থাকে। আর প্রথম দিনই নিলয় এইভাবে ওদের খপ্পরে পড়বে তা সে কল্পনাও করতে পারেনি। একটু পর মুজির হাতে কিছু একটা নিয়ে ফিরে আসে। দূরে দাঁড়িয়ে থাকা অনেক স্টুডেন্ট, এমনকি ইতুও আজকে মজা দেখতে ভিড় জমিয়েছে। প্রতিদিন কিয়াস কোনো না কোনো ছেলেকে এভাবে ধরে এনে অপমান করে এবং বিনোদন নেয়। কি রে মুজিব, এত দেরি হয় নাকি কোনো কিছু আনতে? ভাই, আসার সময় দুটো কাঁচা ডিমও জোগাড় করে আনছি। বাহ, তোর মাথায় তো দেখছি বেশ মাল আছে রে, স্বীকার করতে হবে। গুড, ভেরি গুড মুজিব। তাহলে আর দেরি কিসের ভাই, খেলাটা শুরু করেন তাড়াতাড়ি। ওদের বলা এই নোংরা কথাগুলো কানে বিষের মতো বিচ্ছে নিলয়ের। বুকের ভেতরে কেমন যেন ফাঁকা লাগছে। মনে হচ্ছে যেন বুকের ভেতরে সবকিছু সরে সরে যাচ্ছে। এক বিশাল ঝড় উঠেছে ওর বুকের মাঝে আজ। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। ভয়ে শুধু ওদের দিকে তাকিয়ে বারবার ঢোক গিলছে নিলয়। বুকের ভেতরে ধুকপুকানি ক্রমেই বেড়ে চলেছে। হ্যাঁ, শুরু তো করতেই হইব মুজিব। জি ভাই বলুন। যা, বেটাকে শক্ত করে ধর। আর শাওন, যা ওই দূরে দাঁড়িয়ে থাকা সবাইকে ডেকে আন এদিকে। সবাই এসে দেখুক আমাদের নতুন খেলনাটার কী অবস্থা হয়। শাওন কিছু সময় পর অনেকগুলো উৎসুক ছেলে মেয়েদের ডেকে এনে নিলয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেয়। মুজিব নিলয়ের দুটো হাত পেছন থেকে শক্ত করে ধরে রাখে। রাসেল আর হৃদয় ব্যাগ থেকে বের করে নিলয়ের সারা গায়ে ওরা মোবিল ঢেলে দেয়। কালো ঘন মোবিল নিলয়ের গায়ের নতুন সাদা ড্রেসটাকে সাথে সাথেই ভিজিয়ে একাকার করে দেয়। ফর্সা শরীরটা মোবিলের পোড়া উৎকণ্ঠ গন্ধ আর কুচকুচে কালো রঙে ছেয়ে গেছে।
সোহাগ এরপর দাঁত বের করে হাসতে হাসতে নিলয়ের মাথায় দুটো কাঁচা ডিম ভেঙে দেয়। কিয়া সহ ওর দলের ছেলেগুলো সবাই এখন বেশ উচ্চস্বরে হাসতে থাকে। পুরো ক্যাম্পাস যেন ওদের পৈশাচিক অট্টহাসিতে কেঁপে ওঠে। কেবল হাসে না সেখানে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা আর নিলয়। দর্শকদের ভিড়ে যারা দাঁড়িয়ে আছে তাদের সবার চোখে মুখে কিয়াসের প্রতি অজস্র ঘৃণার ছায়া খেলা করছে। নিলয় সেই ঘৃণা আর অবজ্ঞা খুব ভালো করেই টের পায়। কিয়াস তার দলবল নিয়ে তাচ্ছিল্যের হাসি হাসতে হাসতে এক এক করে সেখান থেকে চলে যেতে থাকে। দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েরাও ধীরে ধীরে সরে যাচ্ছে, যেন কোনো কুৎসিত দৃশ্য দেখে ওরা বেশ ক্লান্ত। নিলয় নিথর হয়ে দাঁড়িয়ে থাকে ক্যাম্পাসের পেছনের দিকটায়, যেখানে ছোট্ট একটি লেক বয়ে গেছে। লেকের চারপাশে নানা ধরনের বাহারি ফুল গাছ লাগানো। নিলয় অনেক কষ্ট করে পা চালিয়ে পেছন থেকে সামনের দিকে আসে। ভার্সিটির করিডোরে যেই যাচ্ছে সেই নিলয়ের দিকে অবাক আর হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ কেউ তো রীতিমতো আঙুল উঁচিয়ে ওকে দেখাচ্ছে। নিলয় একবার চোখ তুলে সবার দিকে তাকিয়ে লজ্জায় তা আবার মাথার নিচু করে নেয়। ডিমের পিচ্ছিল অংশগুলো ওর মাথার চুল বেয়ে সারা গায়ে নামছে। নিলয় অঝরে কাঁদতে কাঁদতে দৌড়ে ভার্সিটির গেটের কাছে আসে। ঠিক সেখানেই আসতেই হুড়মুড় করে কারোর সাথে সজোরে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় নিলয়। চশমা ছাড়া আর চোখের ভেতরে মোবিল ঢুকে যাওয়ায় নিলয় সামনের কিছুই খুব একটা ভালো করে দেখতে পারছে না। এতক্ষণ নিলয়কে এই বিভৎস অবস্থায় দেখে সবাই পাশ কাটিয়ে সরে যাচ্ছিল, কিন্তু হুট করেই গেটের কাছে আসতেই কার সাথে যে ধাক্কা লাগলো সে বুঝতেই পারে না। চোখে দেখতে পাস না? অন্ধ নাকি তুই? নিলয় ধীর পায়ে মাটি থেকে উঠে দাঁড়ায়। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের সামনে থেকে খানিকটা মোবিল আর ডিমের আঠালো অংশ মুছে দিয়ে তাকে দেখে একটি সুন্দরী মেয়ে রাগে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে। সে গতদিনের মেয়েটা, কিন্তু বোঝার আগেই মেয়েটি নিলয়ের গালে কষে এক চড় বসিয়ে দেয়। নিলয়ের গালটা ব্যথায় ঝনঝন করে ওঠে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হয় না। মেয়েটি নাক কুঁচকে ঘৃণার সাথে নিলয়ের দিকে তাকিয়ে বলতে থাকে, বেয়াদব ছেলে, ডাস্টবিনের ভিতর থেকে এসেছিস নাকি? চোখে কি তোর সমস্যা আছে? গায়ে এসে পড়লি কেন আমার? সলজ্জ জানোয়ার কোথাকার। আমাকে মাফ করবেন, আমি আসলে দেখতে পাইনি। তোর মতো নোংরা ছেলের মাফ চাওয়ার সাহস হয় কি করে? দূরে সর আমার সামনে থেকে। ঘেন্নায় আমার শরীরটা রেডি করছে। নিলয় মেয়েটির সামনে থেকে মাথাটা নিচু করে আবারও দৌড়ে সেখান থেকে চলে আসে। ওর শরীরের প্রতিটি রক্তবিন্দু এখন অপমানে জ্বলছে। নিলয়ের আজ পুরো পৃথিবীটা বড্ড বেশি হিংস্র আর নিষ্ঠুর মনে হচ্ছে, আর সেই ভয়াবহ হিংস্রতার শিকার হচ্ছে এই নিরীহ শান্ত ছেলেটা।